হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যায় নাকি সাউন্ড বাড়াইতে হবে আরেকটু? বলছি ক্লিয়ার শোনা যাচ্ছে না। গেছে সবার কাছে স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনটা? আচ্ছা ঠিক আছে ভালো। আমি তোমাদের ২২ জনকে দেখতে পাচ্ছি। অনলাইনে ২২ জন জয়েন করছো। যদিও আমাদের নির্ধারিত সময় পার হয়ে গেছে। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা জ্যাকার্ড নেটিং নিয়ে কথা বলবো। তো নরমালি যেটা হয় যে জ্যাকার্ডের আগে প্লিজ ফেব্রিক নিয়ে কথা বলা হয়। যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল করাইতে হবে জ্যাকার্ডের উপরে, তো সেহেতু আমরা জ্যাকার্ডের ক্লাসটা আগে নিয়ে নিচ্ছি। এরপরে প্লিসের ক্লাস হবে। প্লিস ফেব্রিকের ক্লাসটা আমরা লাস্টে করব। জ্যাকার্ড নেটিং নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। এখন জ্যাকার্ড নেটিং এ আমরা জ্যাকার্ড উইভিং সম্পর্কে জানি যে ধরনের লুমে প্রত্যেকটা ওয়ার্কের সুতাকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়। যে লুমে প্রতিটা ওয়ার্কের সুতাকে আলাদাভাবে কন্ট্রোল করা যায় সেটা জ্যাকার্ড লুম বলি আমরা। সেগুলাতে অনেক বড় বড় ডিজাইন তৈরি করা যায়। এই জ্যাকার্ড লুমের সাথে যদি আমরা সামঞ্জস্য রেখে বলি তাহলে জ্যাকার্ড নেটিং মেশিনেও নিশ্চয়ই বড় বড় ডিজাইন তৈরি করতে পারা সম্ভব বা তৈরি করতে পারা উচিত। তো আসলে জ্যাকার্ড নেটিং মেশিনে বেশ বড় বড় ডিজাইনই তৈরি করা যায়। বড় বড় ডিজাইন। প্রথমে জ্যাকার্ড নেটিং নিয়ে কথা বলি, জ্যাকার্ড ফ্যাব্রিক কোনটা? জ্যাকনেট ফ্যাব্রিক is a combination of both structure and color. বলতেছে যে স্ট্রাকচার এবং কালার দুটার কম্বিনেশনে যদি কোনো ফ্যাব্রিক আমরা ডিজাইন করি সেক্ষেত্রে জ্যাকার্ড আমাদের কাছে বেশ সহজ একটা টুল। আবার এমনও হয় যে অনেক সময় হয়তো সিঙ্গেল কালারের কিন্তু বেশ জটিল স্ট্রাকচার, ওই ধরনের ফ্যাব্রিক তৈরি করতে গেলেও আমরা জ্যাকার্ড ব্যবহার করে থাকি। জ্যাকার্ড ফ্যাব্রিকটা ফাংশনাল পারপাসটা এখানে হলো সেকেন্ডারি বা গৌণ। ফাংশনাল পারপাস না, মেইনলি এটা হলো ফ্যাশন পারপাসেই জ্যাকার্ড ফ্যাব্রিকটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে জ্যাকার্ড ফ্যাব্রিক কি হতে পারে? শুধু স্ট্রাকচার অথবা স্ট্রাকচার এবং কালার দুটোর কম্বিনেশন। যেটা সাধারণ মেশিনে তৈরি করা সম্ভব না সেটাকে আমরা জ্যাকার্ড ফ্যাব্রিক বলতেছি। জ্যাকার্ড মেশিনে যদি তৈরি করে, জ্যাকার্ড নেটিং মেশিনে। দ্য সিঙ্গেল জার্সি জ্যাকার্ড, এখানে আবার কি জানি একটা বলতেছে, দ্য সিঙ্গেল জার্সি জ্যাকার্ড ইফ নট প্লেটেড। এই যে প্লেটিং শব্দটা আবার আসতেছে, প্লেটিং শব্দটা আবার আসতেছে। যারা হলো যে কি জানি বলে যে লাইক ক্যালকুলেশন করছো প্র্যাকটিক্যালটা, লাইক ক্যালকুলেশন যারা করছো
তারা যে প্রশ্নটা পাইছে প্র্যাকটিক্যালের জন্য সেই প্রশ্নের মধ্যে প্লেটিং এর উপরে একটা প্রশ্ন দেয়া আছে। প্লেটিং জিনিসটা কি? তো এটা দেয়ার কারণও আছে। কারণ হলো মেইন সুতা এবং লাইক্রা একই হোল দিয়ে ফিড হয় না। আলাদা, আলাদা ফিড করতে হয়। আলাদা ২ টা হোল দিয়ে যারা মেশিনে লাইক্রা ফিট করছো বা লাগাইছো নিডেলে লাইক্রা যারা লাগাইছো যদি সঠিকভাবে লাগিয়ে থাকো, যে হোল দিয়ে ফিডারের মাথায় যে হোল দিয়া মেইন সুতাটা প্রবেশ করছে সেই হোল দিয়ে লাইক্রা প্রবেশ করানো হয় না। আলাদা একটা হোল দিয়ে প্রবেশ করানো হয়। এখন আলাদা হোল দিয়ে কেন প্রবেশ করানো? আলাদা হোল দিয়ে কেন প্রবেশ করায়? আলাদা হোল দিয়ে প্রবেশ করানোর কারণ আছে, কিছু কারণ আছে। ২ টা হোল কেন আমরা ব্যবহার করতেছি এখানে? লাইক্রার ক্ষেত্রেও ব্যবহার করতেছি। অথবা প্লেটিং নামে কি জানি একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসতেছে। প্লেটিং হলে ২ টা হোল লাগবে। সিঙ্গেল হোল দিয়ে প্লেটিং হয় না। এখন প্লেটিংটা কি সংক্ষেপে এখানে বলে ফেলি। যদিও প্রশ্নটাতে তোমাদেরকে রেফারেন্স দেয়া ছিল যে ডেভিড জি স্পেন্সারের বই থেকে পড়ে নিতে। প্লেটিংটা কি? এই প্লেটিং নিয়ে আবার আমরা যখন প্লিস ফেব্রিকের ক্লাস করব সেখানেও এই প্লেটিং শব্দটা আবারও আসবে। প্লেটিং হলো একটা সুতার জায়গায় ২ টা সুতা পাস করা। একটা সুতার জায়গায় ২ টা সুতা দিয়ে ফেব্রিক বানানো। লাভটা কি তাতে? বা স্পেশালিটি কি? স্পেশালিটি হলো যদি তুমি সঠিকভাবে প্লেটিং করতে পারো, তাহলে হয়তো ২ টো সুতা তুমি ফিট করতেছো, একটা লাল, একটা সবুজ। ২ টো সুতা ফিট করছো। এতে কি হবে? ফেব্রিকের এক পাশে শুধু লাল সুতা দেখা যাবে, আরেক পাশে সবুজ সুতা দেখা যাবে। ২ টা সুতা ২ পাশে চলে যাবে। ২ টো সুতা যাতে ২ পাশে চলে যায় অথবা ফেব্রিকের ফেস সাইডের কালার এবং ব্যাক সাইডের কালার যাতে ভিন্ন হয় অথবা আমি যাতে এনশিওর করতে পারি যেই সুতাটা আমি ব্যাক সাইডে রাখতে চাচ্ছি সেটা সবসময় ব্যাক সাইডেই থাকবে। যে সুতোটা ফেস সাইডে রাখতে চাচ্ছি সেটা সবসময় ফেস সাইডে থাকবে। এটা যদি এনশিওর করতে যাই তখন আমরা প্লেটিং ব্যবহার করি। এই প্লেটিং এর ১ম কন্ডিশন হলো নিডল ২ টা সুতা একই সময়ে ধরলে হবে না। একটু পর, পর ধরতে হবে। একটা ধরার কিছুক্ষণ পর আরেকটা সুতা ধরতে হবে। যেহেতু নিডল একটা সুতা আগে ধরবে, একটা সুতা পরে ধরবে, সেজন্য ফিডারের মাথায় ২ টা হোল থাকে। ২ টা হোলের একটা হোল দিয়ে হয়তো রেড কালার সুতা গেল, আর একটা হোল দিয়ে গ্রিন কালারের সুতা গেল। সেপারেট করে ফিট করতে হয়। এখন ২ টো সুতাকে যদি আমি একই হোল দিয়ে পাস করি, একই ছিদ্র দিয়ে যদি পাস করি, একই সাথে যদি নিডেলে ফিট করি, তাহলে একটা সুতাকে সবসময় ব্যাকে রাখা, আরেকটা সুতাকে সবসময় ফেইসে রাখা অথবা ফেব্রিকের এক পাশ সবসময় লাল থাকবে, আরেক পাশ সবসময় গ্রিন থাকবে, এটা গ্যারান্টি দেয়া যায় না। সুতা উলট-পালট হয়ে যায়। আমার টার্গেট ছিল ফেস সাইডে লাল সুতাটা থাকবে, দেখা গেল যে মাঝে, মাঝে ফেস সাইডে গ্রিন সুতা চলে আসে। আবার টার্গেট ছিল ব্যাক সাইডে গ্রিন থাকবে, কিন্তু ব্যাক সাইডে মাঝে, মাঝে রেড চলে যায়। এটা যাতে না হয় সেইজন্য সেপারেটলি প্লিট করি এবং এই টেকনিকটাকে প্লেটিং বলে। প্লেটিং টেকনিক তোমরা ডেভিড জে স্পেন্সারের বই থেকে একটু খুঁজে বের করলেই পেয়ে যাবা। প্লেটিং এর ওখানে বর্ণনা দেয়া আছে। প্লেটিং টেকনিক এবং একই টেকনিকটা আমরা আবার ফ্লিস ফেব্রিকেও ব্যবহার করি। এখন কথা হলো যে লাইক্রা কেন আমরা আলাদা ফিট করি? লাইক্রার সুতাটা তো দেখাই যায় না। এত চিকন, ট্রান্সপারেন্ট। এইটা ফ্রন্ট সাইডে চলে আসলো না ব্যাক সাইডে চলে আসলো, এটা তো ফেব্রিক অত বেশি দেখাও যায় না। আবার ফেব্রিক টানাটানি করলে লাইক্রাটা আপনা আপনি ২ সুতার মাঝখানে ঢুকে যায়। এখানে আলাদাভাবে ফিট না করে একসাথে ফিট করলে কি হবে না? এখানে তো প্লেটিংটা মেইন জিনিস না। হ্যাঁ, এখানে লাইক্রা একই হোল দিয়ে পাস করলেও সমস্যা হবে না। এটা এত চিকন আবার এটার কালারও নাই। দেখা যাবে না খুব একটা। কিন্তু প্রবলেমটা হলো প্রতিনিয়ত তো লাইক্রা ছিঁড়বে। একই হোল দিয়া যে হোলে সুতা অলরেডি ফিট করা আছে সেই হোল দিয়ে আবার লাইক্রা ফিট করতে গেলে ঝামেলা বেশি। আলাদা হোল দিয়েই ফিট করে এবং প্রচলিত প্র্যাকটিসটা হলো আলাদা হোল দিয়ে ফিট করা। এটা প্লেটিং ফেব্রিকের মতো হয়ে যায়। তাতে তো সমস্যা নাই। প্লেটিং এর মতো হইলে হইলেও প্লেটিং এর মতো না হইলেও খুব একটা চোখে পড়ে না লাইক্রা।
মেইনলি যাতে ফিডিং এর সুবিধা হয় এটা একটা কারণ। আরেকটা হলো যদি প্লেটিংটা আমি বহাল রাখতে চাই তাহলে লাইক্রাটাকে আলাদা হোল দিয়ে ফিড করি। ফিডারের মাথায় ২ টা করে হোল ছিল। তোমরা যারা লাইক্রা ফিড করছো মেশিনে তারা নিশ্চয়ই দেখছো। এখন এখানে কি আসলো? দ্যা সিঙ্গেল জার্সি জ্যাকেট ইফ নট প্লেটেড বলতেছে সিঙ্গেল জার্সি ফেব্রিকে তুমি যদি প্লেটিং না করো, যদি প্লেটিং না করি, আমরা এখানে দেখি প্লেটিং কেন লাগতেছে এখানে ফেব্রিকটা ডান পাশে ফেব্রিকটাতে কিছু গ্রিন কালার দেখি, আবার এরপরে রেড কালারের মতো দেখি, আবার গ্রিন কালার দেখি। এই গ্রিন কালার থেকে মাঝখানে রেড কালার, তারপরে গ্রিন কালার, এই যে সুতাটা পাস হইছে, কালার অল্টারেশন ঘটছে, একবার লাল কালার একবার গ্রিন কালার, এই যে অল্টারেশনটা ঘটছে এই অল্টারেশনটা আমি প্লেটিং দিয়েও করতে পারতাম, ব্যাকের সুতা ফ্রন্টে নিয়ে আসতাম কিছুক্ষণ, আবার ব্যাকে পাঠিয়ে দিতাম, তাতেও ব্যাকের কালার ফ্রন্টে আসতো, ফ্রন্টের কালার ব্যাকে যেত, প্লেটিং দিয়েও করতে পারতাম। তো বলতেছে কি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে তুমি যদি প্লেটিং না করো, এই ফ্যাব্রিকটা আমি প্লেটিং এর মাধ্যমে কালার অল্টারেশন করি নাই, প্লেটিং এর মাধ্যমে করি নাই, বলতেছে যদি প্লেটিং এর মাধ্যমে না করো তাহলে তোমার একটাই উপায় হাতে আছে, সেটা হলো হেল্ড লুপ ব্যবহার করা। তাহলে এই যে কালার অল্টারেশন ঘটছে ফ্যাব্রিকটাতে, এটার জন্য আমার হাতে দুটো মেথড আছে, একটা হলো হয় প্লেটিং করব অথবা হেল্ড লুপ ব্যবহার করব। হেল্ড লুপ ব্যবহার করব মানেটা কি? হেল্ড লুপ তৈরি হয় কখন? মিস লুপ এবং টাক লুপ থাকলে। তার মানে হয় মিস এবং টাকের সাহায্যে এই ডিজাইন করা যাবে অথবা প্লেটিং এর সাহায্যে এই ডিজাইনটা করা যাবে। এখানে সে কথা বলতেছে যে যদি তুমি প্লেটিং ব্যবহার না করো, ফিগার ইজ নট ব্রট আউট বাই অল্টারিং ফেসিয়ান। ফেসিয়ানকে অল্টারেশন না করে অর্থাৎ ফেসকে ব্যাকে পাঠায় ব্যাককে ফেসে এনে এইভাবে যদি তুমি এই ফ্যাব্রিকটা না বানাও তাহলে এই ফ্যাব্রিকটা মোস্টলি ক্যারেক্টারাইজড বাই হেল্ড লুপস। অর্থাৎ এই জ্যাকেট ফ্যাব্রিকে বেশিরভাগ লুপই হবে হেল্ড লুপ। সারমর্ম কি কথাটার? সারমর্ম হলো এই যে কালার অল্টারেশন বা সুতার অল্টারেশন, ফেসের সুতা ব্যাকে নেয়া, ব্যাকের সুতাকে ফেসে আনা, এভাবেও আমি এই ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারতাম প্লেটিং এর মাধ্যমে। যদি সেটা না করি তাহলে আমাকে টাক লুপ এবং মিস লুপের সাহায্য নিতে হবে। যদি টাক লুপ এবং মিস লুপের সাহায্য নিই তাহলে সেখানে বাধ্যতামূলক হেড লুপ তৈরি হবে। তার মানে এই ফ্যাব্রিকে বেশিরভাগই হেড লুপ আছে। সেটাই বলতেছে the single jersey jacket is mostly characterized by held loops. বেশিরভাগই হেড লুপ এখানে। আর কি কথা বললো ফর কম্প্যাক্ট স্ট্রাকচার, তুমি প্লেটিং করবা না, ডিজাইনটা বেশ কম্প্যাক্ট হতে হবে। কম্প্যাক্ট বলতে কি এখানে ব্যাকগ্রাউন্ডে বেশ লম্বা লম্বা মিস লুপ আছে, সেই কারণে গ্রিন সুতাটা মাঝে মাঝে হারাই গেছে আবার মাঝে মাঝে ভেসে আসছে, রেড কালার মাঝে মাঝে হারাই গেছে মাঝে মাঝে ভেসে আসছে, তার মানে ব্যাকে মিস লুপ দেয়া আছে। এই মিস লুপ ওয়ালা স্ট্রাকচার গুলা বেশ লুজ স্ট্রাকচার হয়, কিন্তু তুমি চাচ্ছ না ওইরকম মিস লুপ দিয়ে ফেব্রিক তৈরি করতে অথবা লুজ স্ট্রাকচার তৈরি করতে তুমি চাচ্ছ না, তাহলে তোমার হাতে আর একটা বিকল্প আছে, সেটা হলো তুমি ডাবল জার্সিতে জ্যাকার্ড করতে পারো। ডাবল জার্সিতে জ্যাকার্ড মানে কি ইন্টারলকের উপরে জ্যাকার্ড বা রিভিও জ্যাকার্ড করা যায়। যদি ইন্টারলকের উপরে করো তাহলে সেক্ষেত্রে কি হবে, মিসলুক গুলা স্যান্ডউইচের মতো মাঝখানে পড়ে যাবে, ফেস থেকেও দেখা যাবে না ব্যাক থেকেও দেখা যাবে না, ওভাবেও করতে পারো। এটা একটা। আরেকটা হলো ইন্টারলক গুলো তো কথাই নেই, ইন্টারলকে প্লেটিং ছাড়াই আমরা দুটো সুতার মধ্যে একটাকে ইচ্ছে মতো সামনে নিয়ে আসতে পারি, আবার চাইলে ব্যাকে পাঠিয়ে দিতে পারি, কিছুক্ষণ সিলিন্ডারে রাখতে পারি, কিছুক্ষণ ডায়ালে পাঠিয়ে দিতে পারি, সেভাবেও যে ডিজাইন কিছুটা আনা যাবে, তবে খুব বেশি দূর যাওয়া যাবে না, লিমিটেশন আছে, আমরা দেখবো একটু পরে। তাহলে কি বলতেছি, ডাবল জার্সিতেও আমরা এটা করতে পারতাম, বিশেষ করে ইন্টারলক হলে খুবই সুবিধা, কারণ ইন্টারলকে আমার পছন্দের কালারটা যখন ইচ্ছে তখন সিলিন্ডারে নিয়ে আসতে পারবো, আবার যখনই লুকিয়ে ফেলা দরকার তখন ডায়ালে পাঠাই দেবো, এভাবে করেও এই ডিজাইনটা নিয়ে আসা যেত। তাহলে এটার জন্য আমাদের অপশন কয়টা হলো, একটা হলো প্লেটিং এর মাধ্যমে করতে পারতাম, যদি প্লেটিং ব্যবহার না করি তাহলে আমি মিস এবং টাকলুপ ব্যবহার করতাম। মিস লুপ দিলে এটা বেশ লুজ স্ট্রাকচার হয়ে যায়, সেক্ষেত্রে আমার হাতে অপশন ছিল ডাবল জার্সিতে, বিশেষ করে ইন্টারলকে।
ইন্টারলকে গেলে খুব সহজেই আমি ইচ্ছেমতো কোনো একটা কালারকে ফ্রন্ট সাইডে ফুটিয়ে তুলতে পারি। আবার যখন দরকার নাই সেটাকে ডায়ালে পাঠিয়ে দিলে ওটা আবার হারায় যাবে। এই কয়েকটা মেথড আমার হাতে ছিল। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সিঙ্গেল জার্সি জ্যাকার্ড। এই মেশিনটা আমাদের ল্যাবে আছে। তোমরা এটাতে ল্যাবও করবা। কি, কি জানি হিসাব নিকাশ কিছু আঁকিবুকিও করো তোমরা মাঝে, মাঝে। বেশ আমার কাছে সুন্দরই লাগে। তোমরা আঁকাবুকা করো, অনেকে অনেক রকমই আঁকো। দেখি একটু সামনে যে এটাতে আর কি আছে। আমরা এই ফেব্রিকটাকে যে ফেব্রিকটাকে একটু আগে দেখছি সেটাকে একটু বড় করে দেখতেছি বাম পাশে, ডান পাশে আর একটু বড় করে দেখতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ হেড লুপ। বলতে গেলে প্রতি কোর্সেই হেড লুপ আছে এবং কোনো কোনো হেড লুপ ডাবল সাইজের, ট্রিপল সাইজেরও হয়ে যায়। হেড লুপ ডাবল সাইজ, ট্রিপল সাইজ, রেগুলার সাইজ তো আছেই। কখনো কখনো জ্যাকেট ফেব্রিক বানাইতে গেলে হেড লুপ ডাবল, ট্রিপল অর্থাৎ পরপর ৩ টা মিস, ৪ টা মিস বা পরপর ৩ টা টাক, ৪ টা টাক এরকমও করতে হয় জ্যাকেট ফেব্রিক বানাইতে গেলে। আবার আজকে এফএসডি ল্যাবে গিয়ে দেখলাম যে তোমরা বেশ সুন্দর একটা জ্যাকেট ফেব্রিক, সিঙ্গেল কালারের জ্যাকেট ফেব্রিক সম্ভবত নিট ফেব্রিক অ্যানালাইসিসে তোমাদেরকে দেয়া হইছে। ওটা নিয়ে মনে হয় কাজ করতেছো। আমাকে মিজান যেটা বলল যে তোমরা নাকি কাজ করতেছো এটা নিয়ে। সম্ভবত লম্বা, লম্বা ডায়মন্ড আকারের ডিজাইন উঠবে ওটাতে। ভালো জিনিস। ওটাও জ্যাকেট ফেব্রিক। এখন এই ডিজাইনটা ডেভেলপ করে কেমনে? কিভাবে ডেভেলপ করে? এখানে ২ টা জিনিস আছে। প্রথমত হলো যে এই কোন কালারের কোন লুপ কোথায় পড়বে এটার একটা হিসাব আছে। সেই হিসাবের উপর ভিত্তি করে মেশিনের সেটআপ আছে। তার মানে ২ টো সেগমেন্ট আছে। ১ম অংশটা হলো কোন কালারের কোন লুপ কোথায় পড়বে এটা কিভাবে হিসাব করে এটা আমরা একটু দেখে নিই। তারপরে না হয় মেশিনে যাব। কিভাবে করে? সহজ হিসাব। ১ম এ তুমি যে ফিগারটা বা যে ডিজাইনটা ফুটিয়ে তুলতে চাচ্ছ, সেটাকে নরমালি গ্রাফ পেপারে এরকম ড্রইং করে নেয়া হয়। একটা রিপিট। একটা রিপিট এরকম গ্রাফ পেপারে ড্রইং করে নেয়া হয়। তুমি এখানে একটু আগে তোমরা যে ফেব্রিকটা দেখছো সেই ফেব্রিকটারই একটা রিপিট এখানে নিছি গ্রাফ পেপারে। গ্রাফ পেপারে সেটাকে নিলাম। কি রিপিট ইজ ড্রন অন গ্রাফ পেপার, একটা রিপিট গ্রাফ পেপারে ড্রইং করা হয় কনসিডারিং, বিবেচনা করে, কি বিবেচনা করে? ইচ সেল অ্যাজ এ নিট লুপ। এই যে গ্রাফ পেপারের প্রত্যেকটা সেল হলো এক একটা নিট লুপ। এটা বিবেচনা করে একটু রিপিট গ্রাফ পেপারে ১ম এ ড্রইং করে নেয়া হয়। ঠিক আছে? ড্রইং করে নিলাম। ড্রইং করে নেওয়ার পর কি করব? এরপর বলতেছে কি ইচ রো, প্রত্যেকটা রো ইন দ্য ইমেজ অন দ্য গ্রাফ পেপার, গ্রাফ পেপারে যেটা তুমি ড্রয়িং করছো এটার প্রত্যেকটা রো ইজ দেন ডিকম্পোজড, এটাকে ডিকম্পোজ করে ফেলা হয়, ভেঙে ফেলা হয় ইনটু সেপারেট কালার, আলাদা আলাদা কালারে, কালার সেপারেশন। কালার অনুযায়ী এদেরকে ভেঙে ফেলা হয়। কি ভাঙে? দেখবো আমরা একটু পরে কি ভাঙে। তারপরে এরপরে কি করে? ফর ইচ কালার, প্রত্যেকটা কালারের জন্য ইন এ রো এ কোর্স অফ লুপ ইজ অ্যাসাইন, প্রতি কালারের জন্য একটা করে কোর্স অ্যাসাইন করে। প্রতি কালারের জন্য একটা করে কোর্স, প্রতি কালারের জন্য একটা করে কোর্স অ্যাসাইন করবে। তাহলে আমরা এখানে গ্রাফ পেপারে যেটা আঁকছি এটার ১ম রোটার দিকে যদি তাকাই, এই রোটাতে ২ টা কালার আছে। ১ম রোতে ২ টা কালার আছে। এখানে সিতে যেটা বলছে যেহেতু ২ টো কালার আছে তার মানে ১ম রো এটা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে ২ টা কোর্স অ্যাসাইন করতে হবে। এই ধরনের কিছু একটা মিন করতেছে। সিতে কি বলল? ইচ কালার ইন এ রো এ কোর্স অফ লুপস অ্যাসাইন। সোজা কথা হলো একটা রোতে যে কয়টা কালার থাকবে ভিন্ন ভিন্ন ততগুলা কোর্স অ্যাসাইন করতে হবে বা বরাদ্দ করতে হবে। ঠিক আছে? আমরা করব। তারপরে কি? ইন ইচ কোর্স, প্রত্যেকটা কোর্স এই যে আমি প্রতি কালারের জন্য একটা করে কোর্স অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে কি করব? ইন ইচ কোর্স নেট লুপ ইজ ইউজড অন সেলস হোয়ার দ্যাট পার্টিকুলার কালার ইজ প্রমিনেন্ট। আমি তো কোর্স অ্যাসাইন করলাম। সেই কোর্সটা কি নিট লুপ দিয়ে তৈরি হবে? না টাগ থাকবে, মিস থাকবে? এটা কিভাবে ডিফাইন করব? বলতেছে যেই সেলে ওই কালারটা দেখা যাবে
সেই সেলের জন্য নিট লুপ, বাকি সব মিস লুপ এই ধরনের কথা বলতেছে সম্ভবত। আমরা উদাহরণ হিসেবে এটা ডান পাশে একটু করে দেখি। ডান পাশে আমি একটু করে দেখি। শুধুমাত্র উপরের ১ম রো যেটা, এই রোটা আমি এখন এখানে একেবারে ডান পাশে আঁকলাম। একদম ১ম রো যেটা, ডিজাইনের ১ম রো যেটা গ্রাফ পেপারের, সেখানে যে ডিজাইনটা ১ম রো একটা রো, সেই রোটা আমি ডান পাশে আঁকলাম। আমাকে বাম পাশে লেখার মধ্যে কি কন্ডিশন দিচ্ছে? কন্ডিশন হলো কয়টা কালার আছে গুনো, আমি গুনলাম। একটা হলো পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার। পিঙ্ক এবং গ্রিন দুটো কালার আছে এই রোতে। যত কালার তত কোর্স দিতে হবে। ২ টি কালার আছে তাই আমি ২ টা কোর্স নিছি। দুটো কালার আছে ২ টা কোর্স নিছি। তারপরে বলল কি, ১ম কালার যেটা সেটার জন্য হিসাব করো। ১ম কালার হলো পিঙ্ক কালার। তাহলে পিঙ্ক কালারের কোর্সটার দিকে তাকাই। যে সেলে পিঙ্ক কালার দেখা যাচ্ছে আমার ডিজাইনে গ্রাফ পেপারে, যেই সেলে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, পিঙ্ক কালারের কোর্সে সেই সেলগুলোর জন্য নিট লুপ বসাইতে হবে। তাই আমি এই যে প্রথমে শুরুতে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, তাই আমি এই যে পিঙ্ক কালারের একটা নিট লুপ দিলাম। পরের সেলে পিঙ্ক কালার দেখা যায় না, এটা গ্রিন কালার দেখা যায়। গ্রিন কালার নিয়ে আমার এই মুহূর্তে হিসাব নাই, আমি পিঙ্ক কালার নিয়ে ব্যস্ত আছি। সেকেন্ড সেলে পিঙ্ক কালার দেখা যায় না, তাই আমি সেকেন্ড সেলে একটা মিসলুপ দিয়ে দিছি। থার্ড সেলে পিঙ্ক কালার দেখা যায়, তাই থার্ড সেলে একটা পিঙ্ক কালারের নিট লুপ দিচ্ছি। ফোর্থ সেলে আবার পিঙ্ক কালার দেখা যায় না, না এখানে ফোর্থ সেলে পিঙ্ক কালার দেখা যাচ্ছে না, এখানে গ্রিন কালার দেখা যাচ্ছে। পিঙ্ক কালার যেহেতু নাই, তাই আমি ফোর্থ সেলে মিসলুপ দিছি। এইভাবে যেখানে যেখানে পিঙ্ক কালার দেখা যাচ্ছে সেখানে সেখানে পিঙ্ক কালারের নিট লুপ বসেছে। কালারের হিসাব শেষ। এখন প্রথম রোতে এরপর সেকেন্ড কালার কোনটা? গ্রিন কালার। আগের মতোই নিয়ম, যে সেলে গ্রিন কালার দেখা যাবে সেই সেলের জন্য নিট লুপ দেব, বাকি সব মিস। এই জন্য আমার গ্রিন কালার করছে, প্রথম সেলে পিঙ্ক দেখা গেছে, গ্রিন নাই, তাই গ্রিন কালার মিস। সেকেন্ড সেলে গ্রিন দেখা যাচ্ছে, তাই সেকেন্ড সেলে গ্রিনের নিট লুপ। থার্ড সেলে গ্রিন নাই, তাই থার্ড সেলে হলো যে গ্রিনের মিস লুপ। ফোর্থ সেলে আবার গ্রিন দেখা যাচ্ছে, তাই ফোর্থ সেলে গ্রিনের নিট লুপ। এইভাবে আমি লাইনটা শেষ করছি এখানে হিসাব করে। সহজ জিনিস। যেহেতু একটা রোকে ভেঙে ২ টা কোর্স বানাই ফেলছি। যদি ৩ কালার থাকতো ৩ টা কোর্স বানাই ফেলতাম। ৪ কালার থাকলে ৪ টা কোর্স বানাই ফেলতাম। একটা রোকে কয়েকটা কোর্সে ভাগ করে ফেলতেছি। তাই এটাকে আমরা বলতেছিলাম ডিকম্পোজ করা। ডিকম্পোজ করছি এখানে। ডিকম্পোজ করে একটা রো এর এগেইনস্টে প্রয়োজনীয় সংখ্যক কোর্স বরাদ্দ করছি। ডিকম্পোজ করছি। এইভাবে আমি বাকিগুলাকেও ডিকম্পোজ করব। এখানে কি বলছে, if current color in a particular cell on the row in the image is not prominent, a miss loop is used. তো দেখা না গেলে মিস লুপ দিতে বলছে, সেটাই দিলাম। এইভাবে আমি বাকি সবগুলা রোকে আস্তে আস্তে ডিকম্পোজ করলাম সিরিয়ালি। ডিকম্পোজ করে এখানে এইরকম একটা নোটেশন ডায়াগ্রাম পেয়েছি। নোটেশন ডায়াগ্রামটা একটু লম্বা হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ ডান পাশের নোটেশন ডায়াগ্রামটা? জি স্যার। গুড। দেখা গেলে ভালো, আমি ৩০ জন দেখতেছি এই মুহূর্তে, কিন্তু ৩০ জন আসো কিনা নিশ্চিত না। মোবাইলে লগ ইন করে বাইকে গেছে, এরকম হইতে পারে। আচ্ছা, হইলো। স্যার ৬ নম্বরে যে হচ্ছে গিয়ে গ্রিন ওয়েজ দিয়ে একটা ক্রস তৈরি করা হইলো। এই জায়গায় পিঙ্ক দেওয়া যেত না? আমি যদি স্টারটা করতাম গ্রিন দিয়ে, মানে একদম ১ নাম্বার ওয়েলস, এখানে তো পিঙ্ক দিয়ে শুরু করছি আমরা, এটা যদি আমি গ্রিন দিতাম। হ্যাঁ, এটা একটা ভালো কথা। তুমি চাইলে গ্রিন দিতে পারতা। গ্রিন দিয়ে শুরু করতা। করা যেত। কিন্তু নরমালি কালার সিকোয়েন্স যেভাবে আছে আমরা সেভাবে রাখি যাতে ডিজাইনটা ভালো মতো ফুটে ওঠে। এখন তুমি প্রথমে হয়তো গ্রিনের কোর্সটা দিতে, পরে পিঙ্কেরটা দিতে, অর্থাৎ সিকোয়েন্সটা অল্টার করে দিতে পারতা। দাও, তাতেও সমস্যা হবে না। যেভাবে দিলে ডিজাইনটা ভালো ফুটবে সেভাবে। আমরা সেফটির জন্য কালার সিকোয়েন্স যেভাবে আছে ঠিক সেভাবেই রাখি। কালার সিকোয়েন্স যেভাবে আছে সেভাবেই রাখি। কিভাবে? প্রথম রোতে আমি যে কালারের কোর্সটা প্রথমে রাখছি,
ওই সিকোয়েন্সে থাকার চেষ্টা করি। কিরকম? আমার কি পয়েন্ট হলো প্রথম রোটা। প্রথম রোতে প্রথমে পিঙ্ক ছিল, পিঙ্ক দিছি। দ্বিতীয় রোতে এসে প্রথমে গ্রিন আছে। এখন প্রশ্ন হলো তাহলে দ্বিতীয় রো এর ক্ষেত্রে কি আমি প্রথমে গ্রিন দেব? না, প্রথম রোতে আমি সিকোয়েন্সটা ঠিক করছি, পিঙ্কের পরে গ্রিন। আমি বাকি পুরোটাতে পিঙ্কের পরে গ্রিন, পিঙ্কের পরে গ্রিন এইভাবে আছে। যদিও সেকেন্ড রোতে গ্রিন কালারটা আগে, কিন্তু আমি হচ্ছে প্রথমটার সিকোয়েন্স ভাঙি নাই। এখন তুমি যদি মাঝখানে কিছুক্ষণ ভাঙলা, আবার কিছুক্ষণ আগে সিকোয়েন্সে গেলা, সিকোয়েন্স যদি বারবার চেঞ্জ করো, তাহলে কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব চলে আসবে ডিজাইনের মধ্যে। ক্লাউডি ইফেক্ট বলে, ক্লাউডি। সবই ঠিক আছে, কিন্তু কেন জানি ডিজাইনটা কেমন ঝাপসা ঝাপসা লাগতেছে। ক্লাউডি ইফেক্ট চলে আসে যদি তুমি সিকোয়েন্স চেঞ্জ করো। এই জন্য আমরা সিকোয়েন্স চেঞ্জ করি না, প্রথমটাতে যে সিকোয়েন্স ধরে নিই সেই সিকোয়েন্সে থাকার চেষ্টা করি, যাতে ক্লাউডি ইফেক্টটা না আসে। তাহলে কি হলো, আমরা গ্রাফ পেপারে একটা ইমেজকে অথবা একটা ডিজাইনকে নোটেশন ডায়াগ্রামে প্রথমে কনভার্ট করে নিলাম। বেশ ভালো কথা। এই নোটেশন ডায়াগ্রামে কনভার্ট করার পরে কি জানি একটা কন্ডিশন লাগাই দিচ্ছি এখান দিয়ে, দ্য নোটেশন ইজ দেন মডিফাইড উইথ অ্যাকর্ডিয়ন প্রিন্সিপাল। কি কথা বললো এখান দিয়ে? বললো যে তুমি গ্রাফ পেপারে যে ইমেজটা ছিল সেই ইমেজ থেকে যে নোটেশন ডায়াগ্রাম বানাইছো, এটা দিয়ে সরাসরি ফেব্রিক তৈরি করা উচিত না। তুমি চাইলে বানাইতে পারো, কিন্তু এই ফেব্রিক চলবে না। তাহলে কেন চলবে না, কেন চলবে না একটু পরে বুঝবো। তো কি করতে হবে? বললো যে অ্যাকর্ডিয়ন প্রিন্সিপালে এটাকে মডিফাই করতে হবে। এখন অ্যাকর্ডিয়নটা আবার কি, বা কেনই বা করব? You have to modify it with accordion principle for avoiding long floats on the back. বলতেছে এই যে তুমি যা বানাইছো তাতে লম্বা লম্বা মিসলুপ আছে, দেখো এই যে লম্বা লম্বা মিসলুপ, এখান দিয়ে বেশ ভালো পরিমাণ লম্বা মিসলুপ, ভালো পরিমাণ লম্বা মিসলুপ আছে, এই যে লম্বা লম্বা মিসলুপ, এই মিসলুপ গুলা দূর করার জন্য তুমি অ্যাকর্ডিয়ন প্রিন্সিপলে এটাকে মডিফাই করবা। নাহলে যদি ব্যাক সাইডে এত লম্বা লম্বা মিসলুপ থাকে তো ঝামেলার কথা। তো তা কিন্তু বেশ লুজ হবে, প্লাস এটা কি জানি বলে, সার্ভিস লাইফ খুব বেশি হবে না, কারণ লম্বা লম্বা সুতাগুলা ছিঁড়ে যাবে ফ্রিকশনে আগে। এখন অ্যাকর্ডিয়ন প্রিন্সিপাল দিয়ে এটাকে মডিফাই করতে হবে। অ্যাকর্ডিয়ন প্রিন্সিপালটা কি আবার, ওটা একটু দেখে আসছি। আচ্ছা, তার আগে এখান দিয়ে একটা কথা বলতেছে যে এই ধরনের নোটেশন গুলোকে কি করে ইনস্টল সীমাশিকি। তোমরা সীমাশিকির একটা সফটওয়্যারের সাথে সম্ভবত পরিচিত হইছো। মহাদেব স্যার পরিচয় ঘটানোর কথা তোমাদেরকে সীমাশিকির নিটিং সফটওয়্যারের সাথে। ওই রকম সফটওয়্যার আবার স্টল কোম্পানিরও আছে। তোমরা দেখবে যে ভিভেড মেশিন গুলা যদি ফ্যাক্টরিতে যাও, ভিভেড মেশিন গুলা সবচেয়ে দামি মেশিন গুলা দুটো ব্র্যান্ডের হয়, একটা হলো স্টল ব্র্যান্ড আর একটা হলো সীমাশিকি ব্র্যান্ড। এই দুই ব্র্যান্ডের ভিভেড মেশিন গুলা, কম্পিউটারাইজড ভিভেড মেশিন গুলা খুবই দামি এবং কিছুটা এলিট সোসাইটি বলতে পারো, এলিট সোসাইটি। বেশ ভালো ভালো ফ্যাক্টরি গুলাতে থাকে এগুলা, স্টল অথবা সীমাশিকি। এর বাইরে আরো একটা জিনিস, সে একেবারে সত্যি ঘটনা, সেটা হলো চীন সব দিক থেকে যেভাবে হয়তো আগায় আসতেছে, তাতে এই স্টল এবং সীমাশিকিকে মোটামুটি বেশ প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়ার মতো চীনও ট্রাই করতেছে। এই জন্য চীনেরও কিছু কম্পিউটারাইজড ভিভেড মেশিন আমাদের ফ্যাক্টরি গুলাতে ইদানিং ঢুকতেছে। তো ঢুকতেছে যে এখনো সেগুলার পারফরমেন্স স্টল বা সীমাশিকির পর্যায়ে এখনো যায় নাই, কিন্তু আছে ফ্যাক্টরি গুলাতে। তো স্টল এন্ড সীমাশিকি and some other brand over design development CAD where the design is converted to machine file। বলতেছে যে এরকম কিছু CAD সফটওয়্যার আছে যেগুলাতে তুমি ডিজাইনটা করে দিলে বাকি কাজে নোটেশন ফোটেশন এগুলো ওরা নিজেরা কনভার্ট করে নেয়, এরকম কিছু সফটওয়্যারও আছে। বুঝলাম। এখন আমাদের হাতে তো আর সফটওয়্যার নাই, সব জায়গায় তো আর এই সফটওয়্যার দিয়ে কাজ করবো না। তো জায়গা ডিজাইন করতে গেলে বলতেছে অ্যাকর্ডিয়ন ইউজ করো। অ্যাকর্ডিয়নটা কি এবার একটু দেখে নি, হোয়াট ইজ অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা কি? অ্যাকর্ডিয়নটা বলতেছে কি, অ্যাকর্ডিয়ন ফ্যাব্রিক ইজ সিঙ্গেল জার্সি উইথ দ্য লং ফ্লোরস হেল্ড ইন প্লেস
অন দ্য টেকনিক্যাল ব্যাক বাই টাকিস্টিসেস। এই হাবিজাবি কথার সারমর্ম হলো অ্যাকর্ডিয়ন হলো একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে লম্বা লম্বা মিস লুপ গুলাকে টাকলুপ দিয়ে আটকে রাখা হয়, যাতে এরকম এত লম্বা লম্বা সুতা ঝুলে না থাকে। এটা অ্যাভয়েড করার জন্য মাঝে মাঝে টাকলুপ বসাই দেওয়া হয়। এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন প্রিন্সিপাল। কি লম্বা লম্বা মিস লুপ গুলাকে মাঝে মাঝে টাকলুপ দিয়ে বাইন্ডিং করে রাখা হয়। লম্বা লম্বা মিস লুপকে মাঝে মাঝে টাকলুপ দিয়ে বাইন্ডিং করে রাখা হয়, অথবা মিস লুপের দৈর্ঘ্যটা কমিয়ে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে বই পুস্তকের ভাষায় অ্যাকর্ডিয়ন। ঠিক আছে, অ্যাকর্ডিয়ন বুঝলাম। আবার বলতেছি এটা নাকি 3 রকম: স্ট্রেইট অ্যাকর্ডিয়ন, অল্টারনেটিভ অ্যাকর্ডিয়ন এবং সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন। 3 ধরনের নাকি অ্যাকর্ডিয়ন করা যায়। ভালো, 3 ধরনের করা গেল। এখন আমরা কোনটা করব? আমরা কোনটা করব সেটা করতে গেলে আগে এই 3টার সাথে একটু পরিচিত হতে হবে। স্ট্রেইট অ্যাকর্ডিয়নটা কি? স্ট্রেইট অ্যাকর্ডিয়ন হলো, ইন দ্য স্ট্রেইট অ্যাকর্ডিয়ন এভরি নন নিটিং অড নিডল ইজ স্টাক। নিয়মটা কি? এভরি নন নিটিং অড নিডল। এই যে তোমার নোটেশন ডায়াগ্রামে তুমি ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে এগুলাকে যে কোনো একটা নিডলকে তো 1 নম্বর নিডল ধরবা বা 1 নম্বর ওয়েলস ধরবা। আমি যদি বাম পাশ থেকে শুরু করি, এটা হলো 1 নম্বর ওয়েলস, অথবা আমরা কথার খাতিরে বলে নিচ্ছি 1 নম্বর নিডল, এটা 2 নম্বর নিডল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে অড নিডল কোনগুলা, বিজোড় নাম্বারের নিডল কোনগুলা? 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর। কি বললো? যদি নন নিটিং থাকে, অর্থাৎ যদি নিট লুপ না থাকে ওই পজিশন গুলাতে, তাহলে টাক করে দাও। যতগুলা বিজোড় নাম্বার নিডল আছে সেই নিডল গুলাতে যদি নিট লুপ না থাকে তাহলে টাক লুপ বসাই দাও। সহজ কথা বলছে এটা। দেখি তো আমরা একটু মডিফাই করে, এই যে আমার মাউসটা যেদিকে আছে এখান দিয়ে তোমরা একটু খেয়াল করো, দেখবে যে একটু চেঞ্জ হবে। এখান দিয়ে আমাদের নোটেশন ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে। এখন যেমন আছে একবার দেখো, দেখার পরে দেখবে যে এখান দিয়ে একটু চেঞ্জ করতেছে। কি চেঞ্জ করতেছে একটু দেখি। কি করতেছে? চেঞ্জ কি হইলো? কি চেঞ্জ হইলো? এই যে আমার মাউস যদি দেখতে পাও এখানে, আমি আবার দেখাচ্ছি আমাদের অরিজিনাল নোটেশন ডায়াগ্রামটা হলো এরকম মিস লুপ দিয়ে। এখন দেখো এই মিস লুপ গুলা রিপ্লেস হচ্ছে টাক লুপ দিয়ে। পাইছো? টাক লুপ পাইছো? এই সবগুলো করে নেই, এখান দিয়ে একটু রিপ্লেস করে দেখাচ্ছি কি নন নিটিং অড নিডল। এই যে এখানে মিস লুপ ছিল, এটা হলো 1 নাম্বার পজিশনের নিডল, এটা হলো বিজোড় নাম্বারের নিডল বা ওড নিডল। এই ওড নিডলে এখানে মিস লুপ ছিল, তাই আমি টাক লুপ বানিয়ে দিয়েছি নন নিটিং ওড নিডল। এই যে 1 নাম্বার নিডল, এরপর 3 নাম্বার নিডলের কাছে গেলাম, এখানে মিস লুপ ছিল অরিজিনালি, আমি এটাকে ধরে টাক লুপ বানিয়ে দিয়েছি। 5 নাম্বার নিডল, এখান দিয়েও মিস লুপ ছিল, এটাকে টাক বানিয়ে দিয়েছি। আপনারাও যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছেন নিট ফেব্রিক অ্যানালাইসিসের স্যাম্পলটা দেখলাম যে টাক লুপ দিয়ে তৈরি, টাক এবং নেট দিয়ে তৈরি, টাক এবং নেট এই দিয়ে তৈরি। এরকম করে দিতে পারি। তার মানে কি, বিজোড় নাম্বারের নিডেলে যদি নিট লুপ না থাকে তবে সেটাকে টাক লুপ করে দাও, এ কথা বলছে। এটার নাম দিছে ওরা স্ট্রেট অ্যাকর্ডিয়ন, স্ট্রেট কাট। কোনো ঝামেলা করো না, শুধু নিডেলটা বিজোড় নাম্বার কিনা দেখো, তারপরে দেখো যে ওখানে নিট লুপ আছে কিনা। যদি নিট লুপ না থাকে তাহলে এরকম টাক লুপ বসাই দেবো। এইটুকু মডিফাই করো, তাতে এটাকে বলবে স্ট্রেট অ্যাকর্ডিয়ন। এবারে আরেকটা নিয়ম কি বললো? অল্টারনেটিভ অ্যাকর্ডিয়ন। এটা আবার কি বলবো? এখানে যা কিছুই লেখা থাক, সারমর্ম হলো অড ফিডারের অড নিডল, ইভেন ফিডার ইভেন নিডল। কথাটার অর্থ কি? কথাটার অর্থ কি? অল্টারনেটিভ অ্যাকর্ডিয়ন, ওড ফিডার। ওড ফিডার মানে কি? বিজোড় সংখ্যক, বিজোড় নাম্বারের কোর্স। একটা ফিডার থেকে একটা কোর্স তৈরি হয়, তাই ওড ফিডার, বই পুস্তক ওড ফিডার ব্যবহার করছে। আমরা সহজ করার জন্য এখান দিয়ে বলতে পারি ওড নাম্বার কোর্সে, বিজোড় নাম্বারের কোর্সে কি থাকে? ওড নিডল, বিজোড় নাম্বার নিডল, বিজোড় নাম্বার কোর্সে বিজোড় নাম্বার নিডল।
যদি নিট লুপ না থাকে তাহলে টাক করো। অল্টারনেটিভ অ্যাকর্ডিং কি বলতেছে, বিজোড় নাম্বার কোর্সের বিজোড় নাম্বার নিডলে যদি নিট লুপ না থাকে তবে টাক করো। জোড় নাম্বার কোর্সের জোড় নাম্বার নিডলে যদি নিট লুপ না থাকে তবে টাক করো। এইটাকে বলতেছে অল্টারনেটিভ অ্যাকর্ডিং। ঘটনাটা কিরকম একটু দেখি। এখন আমরা নিচের দিকের এই অংশটুকুতে দেখাচ্ছি, নিচের এই অংশটুকু যদি তোমরা আমার মাউস দেখতে পাও, এই অংশটুকুতে দেখো কি মডিফাই করতেছি আমি। এই যে মডিফাই করলাম, মডিফাই কি করছি আবার দেখি এই যে দেখো মাউস যেখানে আছে এখন এখানে এটা হলো মিস লুপ। এখন দেখো টাক লুপ করছি আমি, টাক লুপ। এখন টাক লুপ বানাইছি কেন? কেন কি হিসেবে কোন নিয়মে বানাইলাম? এটা হলো 1 নাম্বার কোর্স। নিট ফেব্রিকের নিচের কোর্সটা, নোটেশন ডায়াগ্রামের নিচের কোর্সটা সবসময় 1 নাম্বার, কারণ প্রথম যে কোর্স তৈরি হবে সেটা ফেব্রিকে আস্তে আস্তে নিচের দিকে রোলে জড়ায় যাবে। অর্থাৎ বিজোড় নাম্বার কোর্স, বিজোড় নাম্বার কোর্সের বিজোড় নাম্বার নিডল। এই যে অল্টারনেটিভ অ্যাকর্ডিং এর রুল এটা লেখা আছে, বিজোড় নাম্বার কোর্সের বিজোড় নাম্বার নিডলে যদি নিট লুপ না থাকে তবে টাক লুপ দিতে বলছে। এখানে মিস লুপ ছিল, বিজোড় নাম্বার কোর্সের বিজোড় নাম্বার নিডল 1 নাম্বার নিডল, আমি এটাকে টাক বানাই দিছি। 2 3 এটাও বিজোড় নাম্বার নিডল, বিজোড় নাম্বার কোর্স, এটারে টাক বানাই দিছি। এবার পরেরটাতে আসি। রুলটা কি, যদি জোড় নাম্বার কোর্স হয় জোড় নাম্বার নিডল, এটা হলো 2 নাম্বার কোর্স ইভেন নাম্বার, এবং তাহলে ইভেন নাম্বার নিডল খুঁজতে হবে। এটা 1 নাম্বার নিডল, এটা 2 নাম্বার ইভেন নাম্বার নিডল। এখানে মিস ছিল, আমি টাক বানাই দিছি। মিস ছিল, টাক বানাই দিছি। এবার পুরোটা মডিফাই করতে হবে, এটাকে বলতেছে অল্টারনেটিভ অ্যাকর্ডিয়ন। এখানে একটা প্রবলেম, কি জিনিস? পুরো কোর্সের মধ্যে হবে না, মানে এই যে বিজোড় নাম্বার বা জোড় নাম্বারের মধ্যে আমরা যে টাকটা বসাবো এটা হ্যাঁ, তোমার পুরো রিপিটের মধ্যে করতে হবে, পুরো রিপিটের মধ্যে করতে হবে। আমি এটুকু করে দেখাইলাম, করতে হবে তোমাদেরকে পুরো রিপিটে করতে হবে একই রকম। এখন একটা প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা কোনটা হয় দেখো, এখানে টাকলুপ, এখানে টাকলুপ, এখানে টাকলুপ, এখানে টাকলুপ, এখানে টাকলুপ। এইটাতে ঘটনাটা কি করছে, এই যে এই একটা নিটলুপ, এই নিটলুপটাকে যদি আমি খেয়াল করি, এই নিটলুপটার চারপাশে দেখো একটা টাক, দুইটা টাক, তিনটা টাক, চারটা টাক। একটা নিটলুপকে 4টা টাকলুপ ঘেরাও করে রাখছে। ফ্যাব্রিকে যদি টাকলুপ বেশি হয় তখন মূল ডিজাইনটা ডিস্টর্ট হয়ে যায়, মূল ডিজাইনটা ডিস্টর্ট হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়, কারণ টাকলুপ হলো ভি শেপের লুপ। তোমরা যেটা ওই যে নেট ফ্যাব্রিক অ্যানালাইসিস যেটা করতেছো সেটাতে দেখবা যে আহ, ওদের টার্গেট কোনটা ছিল জানি না। যদি টার্গেট থাকে যে একটু বাঁকা টাইপের ডায়মন্ড তৈরি করবে তাহলে এটা সব টাকলুপ দেওয়া ঠিক আছে। আর যদি মনে হয় যে ওদের টার্গেট যদি বাঁকা টাইপের ডায়মন্ড দেওয়া টার্গেট যদি না থেকে থাকে, তাহলে ওই ফ্যাব্রিকটাতে প্রচুর পরিমাণে টাকলুপ ব্যবহার করছে, ডায়মন্ডটা বাঁকা হয়ে গেছে। তোমরা কি নিট ফ্যাব্রিক অ্যানালাইসিসে এই যে জ্যাকার্ডের স্যাম্পল নিয়ে আসলে কাজ করতেছো, নাকি মিজান আমার ভুয়া কথা জি বলবো? স্যার, কাজ করতেছে স্যার। ও তাহলে তো ভালো। স্যার আমরা কাজ করতেছি স্যার। ওটা সুতা খুললে দেখবে যে অনেকগুলো টাকলুপ আছে ওখানে, প্রচুর টাকলুপ, অনেক টাকলুপ আছে। তো স্ট্রাকচারের ভেতরে যদি টাকলুপের সংখ্যা এত পরিমাণে বেড়ে যায়, মেইন ডিজাইনটা ডিস্টর্ট হয়ে যায়, ডিস্টরশন ঘটে, আঁকা বাঁকা হয়ে যায়। সেই জন্য এত টাকলুপ দিয়ে তো ফেব্রিক বানাইতে পারবো না, ঝামেলা হয়ে যাবে, বায়ার হয়তো নিবে না, আমি কষ্ট করে বানাইলাম। এমনিতে জ্যাকার্ডের প্রোডাকশন কস্ট অনেক বেশি, কারণ মেশিন আস্তে চালাইতে হয়। নর্মাল সিঙ্গেল জার্সি 1 কেজি, মনে করো তুমি সুতা দিলে আর কি, কোন একটা ফ্যাক্টরি থেকে শুধু কাপড় বানায় আনবা, সুতা তোমার, তুমি সুতা নিয়ে ওদের হাতে দিলে, বললা যে আমার কাপড় বানাই দাও, ওরা বলবে যে 1 কেজি কাপড় বানাইতে এখন কত 30-32 টাকা নেবে সিঙ্গেল জার্সিতে হয়তো। যদি সিঙ্গেল জার্সি 30 থেকে 32 টাকা নেয় 1 কেজি, তাহলে জ্যাকার্ড নিবে অন্তত 90 থেকে 120 টাকা। কেন? জ্যাকার্ড মেশিন আস্তে চালাইতে হয় এবং জ্যাকার্ড মেশিনের দাম বেশি। এবার জ্যাকার্ডে অর্ডার সব সময় থাকে না, কম অর্ডার থাকে, তার মানে ওই মেশিনের ওভারহেড, ও ধরো অর্ডার কম, 1 সপ্তাহ চললো, মাঝখানে 2 দিন বন্ধ থাকলো, অর্ডার নাই, জ্যাকার্ড
মেশিন, কিন্তু ওই মেশিন যে অপারেটর চালায় তার বেতন তো বন্ধ রাখতে পারবো না, তার বেতন তো দিতে হবে। তো সেজন্য কি ওই মেশিনের ওভারহেড কস্ট বেশি। ওভারহেড কস্ট বেশি হলে প্রোডাকশন কস্টিংটাও সেভাবেই করা হয়। জ্যাকার্ড ফেব্রিকের প্রোডাকশন কস্ট বেশি। প্রোডাকশন কস্ট বেশি দিয়ে তুমি ফেব্রিকটা বানাইলা, কিন্তু ডিজাইনটা আঁকা বাঁকা হয়ে গেল দেখে বাইরে নিচ্ছে না, তাহলে তো ঝামেলা। তো সেই জন্য এত টাকলুক দিতে পারবো না। তাহলে কি করবো? এত টাকলুক না দিলে বাকি বুদ্ধি হলো সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন। অর্থাৎ তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে এই ডিজাইনটাকে মডিফাই করবা, মাঝে মাঝে টাকলুক বসাবা এমন ভাবে যাতে মূল ডিজাইনটা নষ্ট না হয়, ডিস্টরশন যাতে না ঘটে, আবার লম্বা লম্বা মিসলুপও যাতে না থাকে। ওই রকম করে তোমার পছন্দ মতো পজিশনে তুমি টাকলুক বসাবা। এটাকে বলতেছে সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন। সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন কোনো নিয়ম মানতে হবে না। তুমি তোমার পছন্দ মতো জায়গায় তোমার অভিজ্ঞতাকে ব্যবহার করে টাকলুক বসাবা, যাতে মূল ডিজাইনটাতে ডিস্টরশন না ঘটে এবং ব্যাকগ্রাউন্ডে লম্বা লম্বা মিসলুপও না থাকে। এই রকম করে তুমি টাকলুক বসাবা। এখন আমরা এখানে তাহলে মডিফাই করি। দেখতেছি যে এই কোর্সটাতে বাম পাশে অনেক লম্বা মিস, এই পাশে অনেক লম্বা মিস, দুইটা রিপিট জোড়া দিলে তার মানে এই দূরত্বটা ডাবল হবে, অনেক লম্বা। তার মানে এই সুতোটাকে আমি টাক দিয়ে বাইন্ডিং করব, এটাকেও বাইন্ডিং করব, এটাকেও হয়তো বাইন্ডিং করব। এখানে মাত্র এখানে এই পাশে দুইটা এই পাশে দুটা, চারটা মিসলুপ একসাথে হবে, এখানে বাইন্ডিং এর দরকার হবে, চারটা মিসলুপ বেশ লম্বা হয়ে যাবে। কিন্তু যেখানে একটা একটা মিসলুপ সেখানে আমি বাইন্ডিং করবো না, ওগুলা মিস আকারে থাকুক। এই যে আমি নিজে হিসাব নিকাশ করে টাকলুক বসাচ্ছি ওদের কোনো নিয়ম না মেনে, সেজন্য এটাকে বলতেছে সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন। এই সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন অনুযায়ী এই যে আমি কোন কোন জায়গায় এখন টাকলুক দিছি, এই যে এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, এখানে দিছি, অন্যান্য জায়গায় আমার মনে হয়েছে যে না দিলেও চলবে, তাই হয়তো দিই নাই। সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন। ওকে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটা দিয়া নোটেশন ডায়াগ্রামটাকে মডিফাই করে নিলা। এই যে মডিফাই করে না হয় এটাই পেলা ভালো। এখন কি করবো? নোটেশনটাকে মডিফাই করছি, এখন আমি কি করব? এখন আমার কি কাজ? এখন নিশ্চয় এটাকে বানাইতে যাবা। এখন এটাকে আমি বানাইতে যাই দেখি, এই যে এই ফ্যাব্রিকটাকে বানাবো, এটার জন্য এই নোটেশন ডায়াগ্রাম তোমার হাতে আছে। এখন তুমি মেশিন বাছাই করবা, এই তো। নাহলে তুমি ইচ্ছে মতো বসে বসে খালি ডিজাইন করতেছো, ফ্লোরে গেলে এটা প্রোডাকশন দেওয়া সম্ভব না, ঝামেলা আছে তো। তাই দেখি আমরা এটা বানাইতে পারি কি। এটা যদি বানাইতে যাই কোনো মেশিন লিমিটেশন আছে কিনা। এই ফ্যাব্রিকটা বানাইতে গেলে তোমরা যদি রিপিটটা হিসাব করো, তাহলে এখানে 21টা কোর্স এবং 11টা ওয়েলস নিয়ে এই রিপিট। 21টা কোর্স, 11টা ওয়েলস, 21টা কোর্সের রিপিট হলে কোনো সমস্যা নাই। 21টা ফিডার বরাদ্দ করতে হবে প্রতি রিপিটের জন্য, কারণ প্রত্যেক ফিডার থেকে একটা করে কোর্স বের হবে। তো 21 কোর্সের রিপিট হলে 21 ফিডার বরাদ্দ করবো। যদি 63 ফিডারের মেশিন হয় খুব ভালো, ভাগে যোগে মিলে গেল। ফিডার নিয়ে সমস্যা নাই বা কোর্স নিয়ে সমস্যা নাই। ওয়েলস এর ক্ষেত্রে আমরা জানি যে একটা রিপিটে যতগুলা ভিন্ন ভিন্ন ওয়েলস থাকবে ততগুলা ভিন্ন ভিন্ন ট্র্যাক থাকতে হবে। আবার বলি, একটা রিপিটে যতগুলা ভিন্ন ভিন্ন ওয়েলস থাকবে ঠিক ততগুলা ট্র্যাক থাকতে হবে। এখন আমাদের এখানে এই নোটেশন ডায়াগ্রামটা হিসাব করলে 11টা ভিন্ন ভিন্ন ওয়েলস পাবো এখানে এই রিপিটের মধ্যে, তার মানে 11 ট্র্যাকের মেশিন দরকার, 11 ট্র্যাকের মেশিন দরকার আমার। 11 ট্র্যাকের মেশিন কই পাবো? 11 ট্র্যাকের মেশিন তো নেই। আমরা নর্মালি ফ্যাক্টরি গুলোতে দেখি 4 ট্র্যাকের মেশিন এবং কখনো কখনো 6 ট্র্যাকের মেশিনও দেখা যায়। খুবই রেয়ার, কিন্তু আছে। 6 ট্র্যাকের মেশিনও আছে, খুবই রেয়ার কিন্তু আছে। মোস্ট কমন হলো 4 ট্র্যাকের মেশিন। তো 4 ট্র্যাকের মেশিন অ্যাভেইলেবল, আমার দরকার হয়ে পড়ছে 11 ট্র্যাক। তার মানে
যে মেশিনগুলোর সাথে আমি নরমালি পরিচিত সেগুলাতে এই ফ্যাব্রিকটা তৈরি করা সম্ভব হচ্ছে না। ট্র্যাক কম। 11 ট্র্যাক দরকার আমার। 11 ট্র্যাক দরকার কিন্তু 11 ট্র্যাকের মেশিন নাই। কোন কোম্পানি সাধারণত 11 ট্র্যাকের মেশিন বানায়ও না। তাহলে কি করব? Therefore, this structure requires a machine with higher selection capability. আমাদের প্রচলিত বা পরিচিত যে মেশিনগুলা সেগুলার সিলেকশন ক্যাপাসিটি যা আছে তার চাইতে হায়ার ক্যাপাবিলিটির মেশিন আমাদের দরকার হয়ে পড়বে এবং সেই জন্যই আমরা জ্যাকার্ড ইত্যাদি ইত্যাদি কথা বলতেছি। জ্যাকার্ড শব্দটা বারবার বলতেছি। এখন কেন এটা এমন বলতেছি? আমাদের হাতে প্রচলিত সিলেকশন মেকানিজম কি কি আছে আমরা আগে একটু হিসাব করে নিই। আমাদের প্রচলিত সিলেকশন মেকানিজম যেটা আছে আমরা এই শব্দটা এর আগে ইউজ করছিলাম। একটা ছিল ডিফারেন্ট বাট পজিশন। এটা একটা সিলেকশন মেকানিজম। নিডল সিলেক্ট করার মেকানিজম। মেশিন চালু অবস্থায় কোন নিডল কোন অ্যাকশন পারফর্ম করবে সেটা সেট করার মেকানিজম। নিডল সিলেকশন মেকানিজম। নামটা কি? নামটা হলো ডিফারেন্ট বাট পজিশন। এই মেকানিজমটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি কি নিডলস হ্যাভ সিমিলার লেন্থ, প্রত্যেকটা নিডল সমান লম্বা কিন্তু এদের বাটগুলা ভিন্ন ভিন্ন পজিশনে থাকে। থাকে যেহেতু বাটের পজিশন ভিন্ন তাই এই মেকানিজমটার নাম দিয়েছে ডিফারেন্ট বাট পজিশন। এই ধরনের মেশিনে ক্যামগুলা ফিক্সড থাকে, নিডল গুলা ঘুরে। আমরা জানি যেহেতু ক্যাম ফিক্সড থাকে সম্ভবত ট্র্যাকও ফিক্সড থাকে। এই টাইপের মেশিনগুলো আমরা ফ্যাক্টরিতে বেশি ব্যবহার করতেছি সার্কুলার মেশিনগুলোর মধ্যে ডিফারেন্ট বাট পজিশন। এই একটা মেকানিজমের সাথে আমরা পরিচিত হইছি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে। এর বাইরে আরো একটা মেকানিজমের সাথে তোমরা পরিচিত হইছো সেটা কি ডিফারেন্ট লেন্থ অফ বাট। এই ধরনের মেশিন কোনগুলো? এটা সেকেন্ড ক্যাটাগরি। কি এখানে সবগুলা বাট একই পজিশনেই থাকবে কিন্তু বাটগুলোর উচ্চতা ভিন্ন ভিন্ন থাকে, কোনটার উচ্চতা বেশি কোনটার উচ্চতা কম। যেহেতু এই বাটের উচ্চতা কোথাও বেশি কোথাও কম, কোন নিডলে বেশি আছে কোন নিডলে কম আছে, তাই এই মেকানিজমটার নাম দিয়েছে ডিফারেন্ট লেন্থ অফ বাট। বাটের দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। আগেরটা ছিল বাটের পজিশন ভিন্ন ভিন্ন, এটা হলো বাটের লেন্থ ভিন্ন ভিন্ন। এই দুইটা মেকানিজমের সাথে আমরা পরিচিত আছি। এর বাইরে আরো কিছু মেকানিজম আছে। একটা হলো ডিস্ক মেকানিজম আছে যেটা আগে খুব ব্যবহার হইতো, এখন ব্যবহার হয় না খুব একটা। ডিস্ক মেকানিজম একটা ছিল আগে, ওটা এখন আমরা ব্যবহার করি না। এর বাইরে আরেকটা মেকানিজম আছে যেটার কিন্তু বেশ ভালো লিমিটেশন আছে, সেটা হলো কি ল্যাচের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ল্যাচের ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য, ডিফারেন্ট লেন্থ অফ ল্যাচ। তো ওটা নরমালি সোয়েটারে ব্যবহার করে। ফাইন গেজের ফ্যাব্রিকের ক্ষেত্রে ওই মেকানিজমটাতে প্রবলেম হয় তাই ওটা ফাইন গেজে ব্যবহার করে না। ডিফারেন্ট লেন্থ অফ ল্যাচ মেকানিজম যে। তাহলে আমাদের হাতে আছে এখন মাত্র দুটো মেকানিজম। দুটো মেকানিজমের মধ্যে একটা হলো ডিফারেন্ট বাট পজিশন আর একটা হলো ডিফারেন্ট লেন্থ অফ বাট। এই ডিফারেন্ট লেন্থ অফ বাটের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে সুইচিং ক্যাম থাকে। সুইচিং ক্যাম কোনগুলা? যেগুলাকে চাপ দিয়ে হাফ পজিশন বা ফুল পজিশনে সেট করা যায়, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে ফেলা যায়, সেগুলাকে সুইচিং ক্যাম বলে। এই ক্যামগুলাকে সুইচিং ক্যামগুলাকে কখনো হাফ ইন অ্যাকশন অথবা কখনো ফুল ইন অ্যাকশন অথবা কখনো আউট অফ অ্যাকশনে সেট করে টোটাল ক্যাম সিস্টেমটাকে কখনো নিট ক্যাম কখনো টাক ক্যাম কখনো মিস ক্যামে কনভার্ট করে ফেলা যায়। মূল ঘটনা ঘটতেছে কোথায়? সুইচিং ক্যামের মধ্যে। সুইচিং ক্যামের মধ্যে কি জানি তোমরা হাফ ইন অ্যাকশন বলো যখন ক্যামটাকে মাঝামাঝি রাখো। তোমরা বলো কি এতে লো বাটের যে নিডল গুলো আছে সেগুলা সিলেকশন পাবে না। আবার ফুল ইন অ্যাকশন যখন ক্যামটাকে ফুললি এনগেজ করো কি হয় তখন সবগুলা নিডেলই সিলেকশন পায়। আবার আউট অফ অ্যাকশন করো তখন একেবারে কোনো নিডেলই সিলেকশন পায় না, সবগুলা মিসলুপ বানিয়ে ফেলায়। তাহলে ফুল ইন অ্যাকশন যখন তখন এটা নিট ক্যাম হিসেবে কাজ করতেছে। হাফ ইন অ্যাকশন যখন তখন কিছু নিডলের জন্য টাক বা মিস, আবার কিছু নিডলের জন্য নিট, আবার আউট অফ অ্যাকশন
তখন তো মিসক্যাম হয়ে যাইতেছে। পুরা জিনিসটা নির্ভর করে এই সুইচিং ক্যামের উপরে। ক্যামটাকে তুমি কোন পজিশনে এঙ্গেজ করছো এইটা। ঠিক আছে, বুঝলাম এটুকু আমাদের প্রচলিত সিস্টেম। এখন লিমিটেশন ইন নিডল সিলেকশন মেকানিজম, এই যে দুটা সিলেকশন মেকানিজম আমরা জানলাম, বা আর একটা ডিস্ক মেকানিজম যেটা ছিল, সেই ডিস্কের ক্ষেত্রে লিমিটেশন, একটা নির্দিষ্ট সংখ্যার বেশি স্লট কাটা যায় না ডিস্ক গুলাতে। যেহেতু ওই মেকানিজমটা এখন খুব একটা ইউজ হয় না, তাই আমরা আলোচনায় আনি না। যেই দুটা মেকানিজম সচরাচর চলতেছে সেগুলোর লিমিটেশনটা কি? লিমিটেশন হলো এই ধরনের মেকানিজম ওয়ালা মেশিনে, যেমন 4 ট্র্যাক মেশিন, 6 ট্র্যাক মেশিন, এই মেশিন গুলাকে যদি তুমি আমাদের ফেব্রিক বানানোর জন্য 11 ট্র্যাকের মেশিনে কনভার্ট করো, তার মানে কি 11 পজিশনে বাট থাকতে হবে, ভিন্ন ভিন্ন 11টা পজিশনে বাট থাকতে হবে। তার মানে নিডল গুলার লেন্থ বাড়াইতে হবে, নিডল গুলার লেন্থ বাড়াইতে হবে 11 পজিশনে। এটা হলো 4 পজিশন, এই নিডল গুলো এতটুকু লম্বা। যদি আরো এক পজিশনে বারটা অ্যাড করো, 5 পজিশন, নিডল আরো লম্বা করতে হবে। 11 পজিশন হলে আরো লম্বা করতে হবে। তো সমস্যাটা কি? লম্বা নিডল বানাইলাম, তাতে অসুবিধাটা কি? তাতে কিছু অসুবিধা আছে। প্রথমত হলো যে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা হিসাব করি, লম্বা নিডল হলে মেটাল বেশি ব্যবহার করছো, নিডলের দাম বেশি পড়বে। আবার লম্বা একটা নিডল ঠুস করে ভেঙে গেলে তখন আবার লসও বেশি হবে। এখন এই যে নিডল গুলো আমরা একেবারে সস্তা নিডল গুলো 50 টাকার উপরে, আবার দামি গুলো আরো বেশি দাম একটা নিডল। তো যদি এটা 4 ট্র্যাকে এইটুকু লম্বা, 11 ট্র্যাকের জন্য যদি চিন্তা করে ছেলে ডাবল লম্বা নিডল, আর প্রতিনিয়ত নিডল ভাঙে, এটা একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম হলো, যদি নিডল যত লম্বা হবে, এটা ফ্রিকশন এরিয়াও তো তত বাড়বে। ফ্রিকশন এরিয়া বাড়বে না, কারণ এই নিডলটা তো একটা স্লটের মধ্যে আপ ডাউন করতেছে এবং একই সাথে রোটারি মোশন দিচ্ছে। তার মানে ক্যামের সাথেও এটা ফ্রিকশন আছে, সিলিন্ডারের সাথেও তো এটা ফ্রিকশন আছে। তো ফ্রিকশন যদি বেশি, ফ্রিকশন যদি ঠিকই থাকে, নিডল যত লম্বা হবে ফ্রিকশন এরিয়া বেড়ে যাচ্ছে। তো ফ্রিকশন এরিয়া যদি বেড়ে যায়, তার মানে মেশিন এটা চালাইতে বেশি পাওয়ার ইউজ করতে হবে, তার মানে ইউটিলিটি বিল বেড়ে যাবে। এর বাইরে আরো একটা জিনিস আছে, ফ্রিকশন এরিয়া বেড়ে যাওয়ার কারণে বেশি ফ্রিকশন ঘটতেছে। বেশি ফ্রিকশন ঘটলে হিট জেনারেট বেশি হচ্ছে। হিট জেনারেট বেশি হলে এখন নিটিং ফ্লো রেসি করতে হবে, নাহলে অপারেটর মেশিনের কাছে থাকতে পারবো না। তার মানে অনেকগুলা প্রবলেম আছে। তো অনেকগুলো প্রবলেম থাকার কারণে আমরা চাইলেই লম্বা লম্বা নিডল বানাই না। লম্বা লম্বা নিডল বানাইবা, মেশিনেরও তো উচ্চতা বেড়ে যাবে। তার মানে মেনটেনেন্সে প্রবলেম আছে এবং ইকোনমিক নয়। এখানে ইচ্ছা মতো নিডলের বাটের পজিশন বাড়াই দেয়া। তো সেই জন্য এটার কিছু বিকল্প চিন্তা করতে হবে আমাদেরকে। এরপর আসি সুইচিং গেমের কি সমস্যা। সুইচিং গেমের সমস্যা তোমরা ভালো মতো রিয়েলাইজ করছো। তোমরা নিজের হাতে যখন ফ্যাব্রিক বানাইছো, তখন বানানোর সময় হেড যেটা আছে বা ক্যারিজটাকে এই মাথা থেকে ওই মাথায় নিছো, নিয়ে তারপরে ক্যামের হয়তো পজিশন পাল্টাইছো, আবার ওই মাথা থেকে এই মাথায় এনে তারপরে ক্যামের পজিশন পাল্টাইছো। যদি আমি বলতাম যে এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার পথে মাঝখানে ক্যামের পজিশন পাল্টাও, মেশিন চালু থাকবে, এই চালু থাকা অবস্থায় ক্যামের পজিশন পাল্টাও, ওটা সম্ভব হয় না। Switching cam system is limited to its alteration while the machine is running. মেশিন যখন চলে তখন ক্যাম এঙ্গেজ ডিসএঙ্গেজ এটা করা যাইতেছে না। তার মানে আমাদের পরিচিত যে দুটা মেকানিজম আছে, দুটাতেই প্রবলেম আছে। অতএব এদেরকে মডিফিকেশনে যেতে হবে। আমাদের যে বড় বড় ডিজাইন বানাইতে গেলে এদেরকে মডিফাই করতে হবে। কি মডিফাই করব, কেমনে মডিফাই করব বুঝতেছি না। If the switching cam is applied electronically, it is still limited by gauge and width of the switching cam segment. এখান দিয়ে যে কথাটা বলছে, এই কথাটা আমরা একটু পরে বুঝবো। এখানে কি বলছে? এই যে সুইচিং ক্যাম কি তোমরা লিভার একটাকে উপরের দিকে তুলে বা নিচের দিকে নামিয়ে ক্যামটাকে এঙ্গেজ করছো, ডিসএঙ্গেজ করছো ভিভেট মেশিনে। আমরা এতক্ষণ বলতেছিলাম মেশিন চালু অবস্থাতে এঙ্গেজ ডিসএঙ্গেজ করতে পারি না, কিন্তু এর কাউন্টার যুক্তি হলো তুমি ইলেকট্রনিক্যালি এই যে ইলেকট্রনিক অ্যাকচুয়েটর, যেটা অ্যাকচুয়েটর ব্যবহার করে মেশিন চালু অবস্থাতেই তো তুমি এঙ্গেজ ডিসএঙ্গেজ করতে পারবা।
একটা কাউন্টার যুক্তি তো এখানে আছে। সে কাউন্টার যুক্তির এগেনস্টে আবার কাউন্টার আছে যে হ্যাঁ আমি করতে পারি ইলেকট্রনিক্যালি হেড বা ক্যারিজ মেশিনের এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার পথে চালু অবস্থাতে আমি ক্যামের পজিশন পাল্টে দিতে পারি যদি আমি অ্যাকচুয়েটর ব্যবহার করি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যদি ব্যবহার করি। কিন্তু তাতেও একটা লিমিটেশন নাকি আছে যে আমি ইচ্ছে মতো মেশিনের গেজ বানাতে পারি না, এবং সুইচিং ক্যামের উইথ এটাতেও কি জানি প্রবলেম আছে, আমরা দেখবো একটু পরে। তাহলে কি মডিফিকেশন করতে পারে? প্রথমে ভাবছিলাম নিডল গুলাকে লম্বা করে ইচ্ছা মতো ট্র্যাক বাড়াই ফেলবো মেশিনের, তাতে বেশ কিছু প্রবলেমের কথা শুনে ফেললাম। মেশিনের দাম বেড়ে যাবে, হিট প্রোডাকশন বেশি হয়ে যাবে, পাওয়ার কনজাম্পশন বেশি হয়ে যাবে, নিডল ভাঙলে লস বেশি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনে ফেললাম। আমি চাইলেই ইচ্ছা মতো নিডলকে লম্বা করতে পারি না। এবার নিডল লম্বা করলে কি হবে? পোট্রাকের জন্য 4 পজিশনে ক্যাম বসাইতে হয়। তো যদি 20 ট্র্যাক প্রয়োজন হয় 20টা পজিশনে ক্যাম বসাইতে হবে। তো মেশিনের হাইট বেড়ে যাবে, আবার এত ক্যাম ম্যানেজ করা অত ঝামেলা। অতএব সহজ চিন্তা যেটা করছিলাম যে নিডলটাকে লম্বা করে দিব, সেটা সম্ভব না। তাহলে কি চিন্তা করব? এই যে লম্বা লম্বা নিডল অ্যাভয়েড করতে হবে, চাইলে নিডল লম্বা করতে পারবো না। লম্বা নিডল অ্যাভয়েড করার জন্য মডিফিকেশন যেটা আনছে, লম্বা নিডলটাকে ভাঙিয়ে 3টা ভাগে ভাগ করে ফেলছে। কি করছে? লম্বা নিডলটাকে ভেঙে আসলে নিডল লম্বা করার মতো মডিফিকেশনই করছে জ্যাকার্ডে। জ্যাকার্ড মেশিনে যে মডিফিকেশন করছে সেটা আসলে আমাদের প্রথমে যে চিন্তা ছিল নিডলটাকে লম্বা করে দিব কিনা, সেই রকম কাজই করছে, তবে একটু ভিন্ন ভাবে। কি করছে? লম্বা নিডলকে ভাঙিয়ে 3 ভাগ করছে। 3 ভাগ কি করছে? প্রথম ভাগের নাম দিছে ওরা সিলেক্টর। এটা হলো নিডলের লেজ। নিডলের লেজটাকে ভেঙে এই চেয়ার বানিয়ে দিছে। এইরকম একটা চেহারা, কিরকম একটা ডিজাইন করছে দেখো কাণ্ডটা। এখান দিয়ে আবার একটু স্লট কেটে রাখছে, এখান দিয়ে স্লট, এটা স্লট কেটে রাখছে। এইদিকে আবার কেন জানি 2টা কাঁটাও দিছে, এই যে একটা কাঁটা, এই একটা কাঁটা, 2টা কাঁটা আছে এখান দিয়ে বুঝতেছি। এই পাশে আবার বাটও একটা আছে, বাটের মতো, বাট কিনা জানি না, বাটের মতো। হ্যাঁ, এইরকম। এটা নাকি নিডলের গোড়া। এটারে আবার বই পুস্তকের ভাষায় নাম দিছে সিলেক্টর। সিলেক্টর, দ্য ফার্স্ট পোরশন ডিফাইন্স নিড টাক অর মিস অ্যাকশন। ওরে বাবা, এটা নাকি আবার নিট লুপ তৈরি হবে না টাক লুপ তৈরি হবে না মিস লুপ তৈরি হবে, সেটা নাকি ঠিক করে দিতে পারে এটা সিলেক্টর। কিভাবে? বলতেছে জ্যাককে কন্ট্রোলের মাধ্যমে। তার মানে জ্যাক নামে আরো কিছু একটা আছে। এই যে এখানে লিখছে দ্য ফার্স্ট পোরশন, কোনটা? এই সিলেক্টরটা। সিলেক্টর এটা হলো দ্য ফার্স্ট পোরশন। এটা ডিফাইন করে, কি ডিফাইন করে? নিট হবে, টাক হবে নাকি মিস হবে, কোন অ্যাকশন হবে সেটা ডিফাইন করে। কার? জ্যাকের। তার মানে জ্যাক নামে অন্য কিছু একটা আছে। The action is altered by small metallic pig or pin. এটার সাথে তুমি পরিচিত। ডবিলুমে তোমরা কি জানি পেগ ফ্লান এটা সেটা অনেক কিছু করছো। ওই যে কার্ড পাঞ্চিং, এই ডবিতে কার্ড পাঞ্চিং করছো, করছো মনে হয়। ওই সেখানে পেগ টেগ ইত্যাদি শব্দগুলো তোমরা ব্যবহার করতে, সেই রকম নাকি ছোট ছোট মেটালিক পিন আছে, সেই পিনের কথা বলো। তাহলে এখানে কি ইঙ্গিত দিল? এটা একটা সিলেক্টর, এটা নির্টেক মিস অ্যাকশন ডিফাইন করে দে কার? জ্যাকের। তার মানে জ্যাক নামে আরো কিছু একটা আছে, সাথে মেটালিক পেগ আছে, আর থাকলে থাকলো সিলেক্টর গেল। সিলেক্টরের পরে বলতেছে জ্যাক, তাহলে এই জ্যাকের কথা বলতেছিল এতক্ষণ। এই জ্যাক এটা চেয়ারে কিরকম? এটা তো একটা বাট আছে দেখতেছি, তবে এটার কলাটা একটু বাঁকা। এটা হলো ওই যে পায়ের হাঁটির মতো মনে হয়, এই যে হাঁটির মাথায় এরকম সম্ভবত। এই যে ইন্টারভিউ থাকতে তো ওই যে কি জানি বলে ফিমার না আরো কি জানি নাম আছিল হাড্ডির, হাতের হাড্ডি ফিমার বলে না কি জানি বলে, তোমরা ভালো জানো। এইরকম একটা গিট্টু ছিল হাড্ডির মাথায়, হাঁটতাম তো মনে হয় সেরকম লাগতেছে এটাকে কিছুটা। এটার নাম দিছে জ্যাক, এটার নাম দিচ্ছে সেকেন্ড পোর্শনটার নাম দিচ্ছে জ্যাক। এটা তাহলে প্রথমে বললো সিলেক্টর, তারপরে বললো জ্যাক।
জ্যাকের মধ্যে একটা পার্ট আছে, এটাও দেখতেছি। কেন জানি আঁকা বাঁকা করছে, ইচ্ছা মতো আঁকা বাঁকা করছে। কোনটা? জ্যাক। এটার কি কথা লিখলো? কনভার্টস ইটস ওন ডেজিগনেশন। এটা ডেজিগনেশনটাকে নিডল অ্যাকশনে নাকি কনভার্ট করে বাই সিঙ্গেল ক্যাম ট্র্যাক। ও এই জন্য আবার একটা ক্যামও আছে যেটাতে একটা মাত্র ট্র্যাক থাকে। কি বুঝলাম? সিলেক্টরের জন্য সম্ভবত কোনো ক্যাম ট্যাম নাই, বলে নাই কিছু। কি জানি পিন আছে বা পেগ আছে, এটা বুঝছি। জ্যাকের জন্য বলতেছে, জ্যাকের জন্য সিঙ্গেল ট্র্যাকের একটা ক্যাম থাকবে, মাত্র একটা ট্র্যাকের ক্যাম। বুঝছি। এটা কি কাজ করে? এটা এর ডেজিগনেশনটাকে নিডলের অ্যাকশনে কনভার্ট করে। এর ডেজিগনেশন আবার কোথেকে আসলো? এই ডেজিগনেশন সেট করছে হলো সিলেক্টর। কখনো নিড ডেজিগনেশন দিয়েছিল, কখনো টাগ ডেজিগনেশন দিছিল, কখনো মিস ডেজিগনেশন দিছিল। যে ডেজিগনেশন পাইছে বা যে স্ট্যাটাস পাইছে, সেই স্ট্যাটাসটাকে নিডল অ্যাকশনে নাকি কনভার্ট করে দেয়। তার মানে নিডল আছে এখানে। বুঝছি আপাতত। এক ট্র্যাকের কেন থাকবো যে এটা বুঝছি, আর কিছু বুঝি আর না বুঝি। এক যদি কম থাকে তাহলে মেশিনটা নিশ্চয়ই জটিল আর সহজই হবে। ওকে। এরপর লাস্টে আসছে নিডল সাহেব আসছে। নিডল প্রডিউসেস দ্য লুপ অ্যাজ ডিফাইন্ড বাই দ্য জ্যাক। ওই যে জ্যাক যেভাবে বলছে সেভাবে লুপ বানায়, বিং গাইডেড বাই সিঙ্গেল স্টিচ ক্যাম। ও সর্বনাশ, এখানে বলতেছে নিডলের জন্য সিঙ্গেল স্টিচ ক্যাম আছে, শুধু আর কিছু নাই। তার মানে সব মিলে আমরা ক্যাম পাইছি দুইটা। একটা হলো জ্যাকের জন্য সিঙ্গেল ট্র্যাকের ক্যাম, আর একটা হলো নিডলের জন্য শুধুমাত্র স্টিচ ক্যাম, সিঙ্গেল স্টিচ ক্যাম। তার মানে এই মেশিনে ক্যামের সংখ্যা সম্ভবত কম। ঘটনা যেটা ঘটছে, লম্বা একটা নিডলকে ওরা ভেঙে 3 ভাগ করে ফেলছে। একটাকে বলতেছে হলো সিলেক্টর। এই সিলেক্টর নাকি জ্যাক কি কাজ করবে সেটা ঠিক করে দেয়। এরপরে জ্যাক আছে, এর জন্য একটা সিঙ্গেল ট্র্যাকের ক্যাম আছে। এই জ্যাক আবার নিডলকে বলে দেয় যে তুমি কোন লুপ বানাইবে। সে অনুযায়ী নিডল কিভাবে জানি সেই লুপটা বানায়। বড় আজব মনে হচ্ছে। আমরা এখানে নিডলটার দিকে একটু তাকাই, নিচের দিকটা কেমন জানি আঁকা বাঁকা আছে। এরকম আঁকা বাঁকা কেন? আঁকা বাঁকা কেন তো বুঝতেছি না আমিও। এর দিয়ে আঁকা বাঁকা, এখান দিয়ে মনে হয় একটা বাটের মতো আছে। বাটটা আছে, উপরের অংশ বেশ পরিচিত পরিচিত লাগতেছে আমার কাছে। এটা একটা ল্যাচ নিডল, তবে ল্যাচটা একটু ভিন্ন। আগে ল্যাচ যেমন ছিল তেমন না। তবে ঘটনাক্রমে আমার কাছে মনে হচ্ছে যে এই লেজের শেপ যেটা, এই শেপটা এই যে মাঝখানে যে জ্যাক ছিল, জ্যাকের মাথার সাথে কেন জানি মিল মিল লাগতেছে। সম্ভবত এই নিডলটা এই জ্যাকের মাথায় থাকে। আমি অবশ্য জানি না, তোমরা প্র্যাকটিক্যাল করতে গেলে এই 3টে পার্টসে হাতে নিবা, হাতে নিয়ে কোনটা কার সাথে কেমনে থাকে, কেমনে কেমনে জানি তোমরা মিলিয়ে দাও। গতবারও মিলিয়ে দিয়েছিল। তাহলে এই 3টা দিয়ে নাকি মডিফাই করে ফেলছে, আর কিছু নাই। বলো যে ছোট ছোট মেটালিক পিন আছে, সিঙ্গেল ট্র্যাকের একটা ক্যাম আছে, আর হলো সিঙ্গেল একটা স্টিচ ক্যাম আছে, আর বাকি সবকিছু এই 3টের ভেতরে যা কাহিনী। এই 3টা দিয়ে কেমনে কেমনে কাজ করে করলো। তাহলে ডিফারেন্ট পার্ট পজিশন যেটা, সেই মেকানিজমটাকে মডিফাই করে এই জ্যাকার্ড মেশিনটা বানাইছে। ডিফারেন্ট পার্ট পজিশন যে মেকানিজমের সাথে আমরা পরিচিত ছিলাম, সেই মেকানিজমটাকে মডিফাই করছে। কি মডিফাই? আমরা ভাবছিলাম যে একটা নিডলকে লম্বা করে দেব, দেখতেছি যে ওরা এগ্রি করে নাই, তাতে নাকি অনেক ঝামেলা হবে, তাই ওরা লম্বা নিডলকে ভেঙে 3 পার্ট করছে। কিন্তু কিভাবে জানি ক্যামের সংখ্যা আশঙ্কাজনক হারে ক্যামের সংখ্যা কমে গেছে। কনসেপ্ট ভালো হয়েছে, ক্যাম যত কম হইব খরচ তত কম। দেখবো এটা কেমনি কি করে, পরবর্তীতে দেখবো। এখন ভিভেডের ক্ষেত্রে আসি। ভিভেডে কি করছে? ভিভেডেও জ্যাকার্ড আছে। এই যে সীমাশিকি জ্যাকার্ড, তোমরা মনে হয় কিছু একটা বানাইছো কিনা কি জানি। মহাদেশ স্যার এসিএফএম কোর্সের আন্ডারে তোমাদেরকে এই মেশিনের সাথে পরিচিত করানোর কথা ছিল, করাইছে মনে হয়। আমরা সার্কুলার মেশিনের মডিফিকেশন দেখছি। এখন ভিভেডের যে কার্ড, এটাতে কি মডিফিকেশন আনছে এটা নিয়েও এক কথা বলে নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাব সামনের দিকে। ভিভেডে কি মডিফিকেশন আনছে? ভিভেডের কি সুইচিং ক্যাম। Switching cam has switchable raising and cardigan cams. As a modification, these both segments are further segmented to smaller gate cam. বলতেছে যে তোমরা যেটা সুইচিং ক্যাম টিপ দিয়ে একবার
এঙ্গেজ করতা ডিসএঙ্গেজ করতা সেটাকে ছোট করে ফেলছে। ছোট করে সেটার নাম দিছে গেট ক্যাম, হাইট অফ হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু পিচ অফ দ্য মেশিন। মেশিনের পিচ যতটুকু ওই ক্যামের উচ্চতাও নাকি ততটুকু। কি একটু জটিল জটিল লাগতেছে আমার কাছে কথাটা, বুঝি নাই। দেখি একটু সামনের দিকে যাই। বলছে ওরা কি জানি গেট ক্যাম বানাই ফেলছে ওগুলাকে। একদিন তোমরা এক কাজ করতে পারো, সীমাশিকির মেশিনের হেডটা খুলে দেখতে পারো গেট কিন্তু কি। অবশ্য মহাদেশের অনুমতি দিলে, নাহলে উল্টাপাল্টা খুলে মোটামুটি দামি মেশিনটারে 12টা বাজে দিবা। আরো একটা কাজ করতে পারো, এই আমাদের আরেকটা নষ্ট মেশিন আছে বিজমেন্ট 2-তে, মাতসুইয়া, ওটার হেডটা খুলে দেখতে পারো এর ভেতরে গেট ক্যামটা কিরকম। দেখবে যে ছোট ছোট অনেকগুলো পার্টস আছে। কি করছে, মিস গেট নাম দিচ্ছে। এই সুইচিং ক্যাম গুলো সাইজে ছোট করে নাম দিছে কি একটা মিস গেট। কি করে, নেক্সট ইন ফিক্সড রেজিং ক্যাম, রেজিং ক্যামের মধ্যেই মার্স করা আছে। ইট ওপেনস অন দ্য পাথ টু মিস হোয়েন পুশ অফ। কখনো দরজা ওপেন করে দে, কখনো ক্লোজ করে দে। ছোট্ট একটা ক্যাম, গেট ক্যামের মতো আমরা দেখবেন একটু পরে চেহারা। এবং টাক গেট নামে এখান দিয়ে একটা ছোট গেট ক্যাম বসাইছে। এই গেট ক্যামটাও একইভাবে প্রয়োজন অনুযায়ী কখনো দরজা ওপেন করে দে, কখনো ক্লোজ করে দে। এইটুকু মডিফিকেশন আনছে শুধুমাত্র। ঠিক আছে, তাহলে তো এটা মনে হচ্ছে যে বেশ সহজ। কিরকম চেহারা দেখি, এই যে দেখো, এই যে দেখো, তোমাদের ক্যাম ছিল এরকম। এই পুরোটা কখনো রেইজিং ক্যাম, কখনো এই পাশ থেকে গেলে গার্ড ক্যাম্প, এইভাবে ছিল। এটার সিলেকশন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কি করছে, বাড়ানোর জন্য এইরকম এখান দিয়ে সোজা কেটে ফেলছে। কেটে এই যে মাথা দিয়ে একটু রেখে দিচ্ছে, এই ছোট্ট অংশটুকুকে বলতেছে গেট ক্যাম্প। এই যে ছোট অংশটুকুকে গেট ক্যাম্প বলতেছে। তাহলে এই গেট ক্যাম্প যদি ওপেন হয়ে থাকে, সবগুলা নিডল ফুটফুর করে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায়, সবগুলো মিস। আবার এখান দিয়ে টাক পজিশনে এসেও এরকম পুরোটা কেটে ফেলে দিয়ে ছোট ছোট দুইটা বসাই দিছে। এই দুইটা যদি কখনো দরজা ওপেন করে দে, সব নিডল এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে পাস হয়ে যাবে, টাকলুপ হয়ে যাবে। আবার টুস করে এটা দরজা বন্ধ করে দিতে পারে, তাই গেট ক্যাম্প বললো। বুঝলাম, কিন্তু জিনিসটা কেমন কেমন লাগতেছে দেখি একটু হিসাব করে। ওটাতে যাওয়ার আগে সার্কুলারে আমরা একটা আহ, কথা আবার বলে নিই। যেহেতু দুটা সিস্টেম আমরা একসাথে টানার চেষ্টা করতেছি, আমরা হলো যে বিবেডের ক্যামে আবার ফেরত যাব। তার আগে এখানে একটু আগে যে কথা বলে আসছিলাম, প্রথমটাকে সিলেক্টর, তারপরেরটাকে জ্যাক, তারপরেরটাকে নিডল নাম দিয়েছিলাম। এই দুটার উপরে আর কিছু কথা বলিনি। সার্কুলার জ্যাকার্ডে ইন মেকানিক্যাল সিস্টেম দ্য সিলেক্টরস ডিফ্লেকশন ইজ কন্ট্রোলড মেকানিক্যালি বাই স্মল পেগ। আমরা বলছিলাম এই সিলেক্টরের জন্য ছোট ছোট পিন বা পেগ আছে। এখন বলতেছে এই পেগ গুলা সম্ভবত এই সিলেক্টরটাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে কখনো এদিকে আনে, কখনো এদিকে আনে, অর্থাৎ আঁকা বাঁকা করে দেয়। নিচের মানটা ফিক্সড থাকবে বা হিঞ্জ, যেটা হিঞ্জ দরজার হিঞ্জের মতো বা আলতারার মতো নিচের অংশ একই পজিশনে থাকবে। উপরের মাথাটা কখনো বাইরের দিকে চলে আসবে অথবা ভেতরের দিকে চলে আসবে। এটাকে আমরা ডিফ্লেকশন বলতেছি। কতটুকু বাইরে আসবে বা কতটুকু ভেতরে আসবে এটা কন্ট্রোল করে ওই যে পেগ, যেটা ছোট ছোট পেগ বা পিন, মেকানিক্যাল জ্যাকার্ড যেটা, সেটাতে হলো এই অবস্থা। আবার এর এগেইনস্টে ইলেকট্রনিক জ্যাকার্ড আছে। ইলেকট্রনিক জ্যাকার্ডে এই শুধুমাত্র এই অংশটার, সিলেক্টর অংশটার ডিফ্লেকশনটা কন্ট্রোল করে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর দিয়ে। তাহলে মেকানিক্যাল জ্যাকার্ড এবং ইলেকট্রনিক জ্যাকার্ডের মধ্যে ডিফারেন্সটা কি ঘটলো? মেকানিক্যাল জ্যাকার্ডে ছোট ছোট পিন বা পেগ দিয়ে আমরা এই কাঁটা এগুলাতে আসলে ধাক্কা মারি। এই যে দুইটা কাঁটা আছে, এই কাঁটা এগুলাতে ধাক্কা মেরে কখনো এই সিলিন্ডারটাকে একেবারে সিলিন্ডারের ভেতরে লুকাই ফেলাই, আবার কখনো একটু বের করে আনি। তাতে সিলেক্টরের এই মাথাটা ডিফ্লেক্টেড হয়, কখনো ভেতরে চলে যায়, কখনো একটু বাইরে বেরিয়ে আসে। এটাতেই বাকি কাজগুলো আমাদের হয়ে যায়, পেগ বা পিন দিয়ে করি। কেমন করে আমরা দেখবো? ইলেকট্রনিক জ্যাকার্ডে কি করে? ইলেকট্রনিক জ্যাকার্ডে যেটা করে সেটা হলো একই কাজটাই করে, শুধু ইলেকট্রনিক্যালি। মেকানিক্যালি যদি তুমি করো তাহলে মেকানিক্যাল জ্যাকার্ড, যদি ইলেকট্রনিক
ওয়েতে তুমি কাজটা করো যেটা ডিফ্লেকশনটা শুধু আমাদের দরকার, শুধু এটাকে ডিফ্লেক্ট করা আর কিছু না। বাকি সবকিছু সব মেশিনে সেম। ইলেকট্রনিক জায়গার যেটা সেটাতেও জ্যাক থাকবে, নিডল থাকবে। মেকানিক্যাল জায়গার যেটা সেটাতেও জ্যাক থাকবে, নিডল থাকবে, একই, এভরিথিং একই। ইলেকট্রনিক জায়গার ক্ষেত্রে শুধু যেটা, সেটা হলো এই সিলেক্টরটাকে পুশ করা বা টেনে বের করে আনা, এই কাজটা করা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর দিয়ে। এইটুকু ডিফারেন্স, না হলে দুই ধরনের মেশিনই একই প্রিন্সিপালে কাজ করে। আবার কোথাও কোথাও আছে, এমনও আছে যে মোটে সিলেক্টরে ব্যবহার করে না, ডাইরেক্ট ফোর্সটা অ্যাপ্লাই করে হলো জ্যাকের উপরে। সিলেক্টর ব্যবহার না করে ডাইরেক্ট ফোর্সটা অ্যাপ্লাই করে জ্যাকের উপরে। তাহলে প্রিন্সিপলটা কি? প্রিন্সিপলটা হলো সার্কুলার জ্যাকার্ডের মধ্যে আসলে বিভেডে হাফ ইন অ্যাকশন ফুল ইন অ্যাকশনের ওই প্রিন্সিপলটা ব্যবহার করে। আবার বলি, আবার বলতেছি, কিন্তু সার্কুলার জ্যাকার্ডে এতক্ষণ ধরে আমরা যা কথাবার্তা বলতেছি, মূল মেকানিজমটা হলো বিভেড মেশিনে যে তোমরা ক্যামকে কখনো ফুল এঙ্গেজ কখনো হাফ এঙ্গেজ করছো, ওই মেকানিজমটাই সার্কুলার মেশিনে এনে নাম দিছে সার্কুলার জ্যাকার্ড। তার মানে এখানেও নিডেলকে কখনো কিছু নিডেলকে এঙ্গেজমেন্টে রাখে, কখনো ডিসএঙ্গেজমেন্টে রাখে। এর উপর ভিত্তি করে এই সার্কুলার জ্যাকার্ডটা তৈরি। তাহলে তো একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হলো, তাহলে কেন সিলেক্টরের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি? যে সিলেক্টরকে পেগ দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে যাইতেছি, বাইরে নিয়ে আসতেছি, অথবা কেনই বা এই জ্যাকের উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছি, যে জ্যাক ভেতরে চলে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে? এত ঝামেলা না করে ডাইরেক্ট নিডলের উপরে এই তো ফোর্স অ্যাপ্লাই করতে পারতাম। কি পরিমাণ ফোর্স? কতটুকু ফোর্স? যাতে বার ক্যাম থেকে এঙ্গেজ ডিসএঙ্গেজ হয়ে যায়, তাইলে তো হইতো। এত ঝামেলা করতেছি কেন? হ্যাঁ, এত ঝামেলা করতে হচ্ছে কারণ হলো তুমি ডাইরেক্ট যদি নিডলের উপরে ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে নিডল ডিফ্লেকশনের কারণে মাথা অনেক দূরে চলে যাবে, এই সুতা মিস করবে, সুতাই ধরতে পারবো না। সেজন্য ডাইরেক্ট নিডলের উপরে আমরা এই ফোর্সটা বা এই টেকনিকটা খাটাইতে পারতেছি না। এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন এটা আসে, কেন তোমার জ্যাকার সিলেক্টর দরকার পড়লো, শুধু নিডলের উপরে কেন মেকানিজমটা অ্যাপ্লাই করো নাই? সংক্ষিপ্ত উত্তর, উত্তরটাকে নিডলের উপরে অ্যাপ্লাই করলে নিডলের হুকের পয়েন্ট অফ ডিফ্লেকশন ঘটলে এই সুতা মিস করবে, সুতা ধরতে পারবে না, তাই এটা সরাসরি নিডলের উপরে ফোর্সটা অ্যাপ্লাই করা যায় না, ভায়া হয়ে অ্যাপ্লাই করতে হয়। গেল, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখন ডিবেটে চলে আসি, সুইচিং ক্যাম নিয়ে কথা বলতেছিলাম। এখানে দিস মেকানিজম স্টিল হ্যাজ লিমিটেশন। তুমি অ্যাকচুয়েটর ব্যবহার করে প্রশ্ন কাজ তো শেষ। ইলেকট্রনিক অ্যাকচুয়েটর ব্যবহার করতেছি, অ্যাকচুয়েটর ব্যবহার করলে ক্যারিজ যখন মেশিনের এক মাথা থেকে আরেক মাথায় যাবে, যাওয়ার পথেই আমি ইলেকট্রনিক ওয়েতে ক্যামের পজিশন চেঞ্জ করে দিতে পারবো, এঙ্গেজমেন্ট চেঞ্জ করে দিতে পারবো, তাহলেই তো হলো। তাতে তো আমার সিলেকশন ক্যাপাসিটি বেড়ে গেল, কিন্তু না, বাড়ে না। এই বিভেড মেশিনের একটা লিমিটেশন হলো, কি লিমিটেশন? পিচ এবং হাইট অফ দ্য বার্ড, এই দুইটার কারণে বিভেড মেশিনে তুমি সার্কুলার মেশিনের মতো ফাইন গেজ অর্থাৎ বেশি গেজের ফেব্রিক তৈরি করতে পারবে না। কথাটা বুঝো নাই, তাই আবার বলতেছি। নর্মালি তোমরা যে স্যান্ডো গেঞ্জি গায়ে দাও, এই স্যান্ডো গেঞ্জি যে মেশিনে তৈরি করে সেই মেশিনের গেজ 40-এর উপরে, মানে কি 1 ইঞ্চিতে 40টার বেশি নিডেল। ফ্যাক্টরিতে আমাদের এক্সপোর্ট মার্কেট, যেটা এক্সপোর্ট মার্কেটের জন্য আমরা যে ফেব্রিক বানাই, সেই ফেব্রিক গুলা যে মেশিনে বানাই, সেই মেশিন গুলাতে 36 গেজ পর্যন্ত ব্যবহার করি। এই যে তোমরা নর্মাল যে পোলো শার্ট টি শার্ট এগুলো পরতেছো, 36 গেজ 38 গেজ পর্যন্ত আছে। 1 ইঞ্চিতে এতগুলা নিডেল, কিন্তু বিভেড মেশিনে 1 ইঞ্চিতে এতগুলা নিডেল সম্ভব নয়। এটা তো স্বাভাবিক কথা, কেন সম্ভব না? বিভেড মেশিনের গেজ কেন সার্কুলার মেশিনের গেজের মতো এরকম হয় না? হইলে তো সার্কুলার মেশিনে যে ফেব্রিক বানাচ্ছি, সেই ফেব্রিক বিভেডেই বানাইতে পারতাম। এই যে টিউবুলার ফেব্রিক তোমরা বানাইছো, সার্কুলার নিটিং মেশিনে সিঙ্গেল জার্সি, তো ওখানেও তো টিউবুলার ফেব্রিকই হচ্ছে, তো বিভেডেই বানাইতে পারতাম। ছোটখাটো মেশিন, ঝামেলা কম। এখানে বলতেছেন না সেটা পারবা না,
ডিবেট মেশিনের গেজ তুমি কত পর্যন্ত নিতে পারবা সেটা নির্ভর করে কি জানি পিচ একটা শব্দ বলো আবার হাইটও বলো, এইটা আবার ঝামেলাজনক, এটা অবশ্য আমি বুঝি নাই তাই এখানে একটু বোঝার চেষ্টা করি। বললো যে কিছু লিমিটেশন আছে, কেন ডিবেট মেশিনের গেজ সার্কুলার মেশিনের মতো বাড়াইতে পারি না কেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা ডিবেটের ক্যাম সিস্টেম তোমরা দেখতেছো, এখানে গেট ক্যাম দিয়ে আছে, গেট ক্যাম দিয়ে আছে, এখানেও নিচে গেট ক্যাম আছে, এখানেও গেট ক্যাম আছে। এই পাশের গেট ক্যামটা এখন অফ আছে, অর্থাৎ দরজা খোলা আছে। এই পাশের গেট ক্যাম ওপেন আছে, দরজা খোলা আছে, এখান দিয়ে নিডল পাস করতে পারবে। তো ঠিক আছে, নিডল পাস করবে। তার আগে আমরা খেয়াল করি যে নিডলটা দিয়ে কাজ করতেছি, এই নিডলের বাটের হাইট আমরা ধরে নিচ্ছি এতটুকু, অর্থাৎ বাটটা এত চওড়া। তুমি বলতে পারো বাটের হাইট আরো কমাইতে পারি, হ্যাঁ কমাও, অসুবিধা নাই। 2 দিন পর পর নিডল পাল্টাতে হবে, কারণ বাট ভেঙে যাবে। তাই চাইলেই তুমি বাট ইচ্ছা মতো চিকন করতে পারবা না। আপাতত আমরা এই মেশিনের জন্য ধরে নিচ্ছি যে এই যে বাটের হাইট হলো, এই যে রেড কালারের এই লাইনটা দিয়ে বুঝাচ্ছি যে এতটুকু উচ্চতা এই বাটের। আমাদেরকে একটু আগে বলছে যে ডিবেট মেশিনের গেজ নির্ভর করবে পিচ এবং বাটের হাইটের উপরে। বাটের হাইটের উপরে গেজ কেমনে নির্ভর করে ওটা বোঝার চেষ্টা করতেছি। নিডলের বাটের হাইটের উপরে গেজ কিভাবে নির্ভর করে সেটা বোঝার চেষ্টা করতেছে। তাহলে এই নিডলের বাট হলো, বাটের হাইট হলো এইটুকু। দেখি এটা কিভাবে গেজ কন্ট্রোল করে, মেশিনের গেজ কিভাবে কন্ট্রোল করে দেখি। আমরা দেখতেছি যে খুব সহজেই এই স্লট দিয়ে নিডলটা পাস করতেছে, কোনো সমস্যা নেই। বাটের হাইট যতটুকু ততটুকু স্লট কাটলেই হচ্ছে। তুমি চাইলে আরো বড় করে স্লট কাটতে পারতে ক্যামের মধ্যে, কোনো সমস্যা তো দেখতেছি না। আরো বড় করে কাটো, কোনো সমস্যা নাই, নিডল আরো ইজিলি যেতে পারবে, খুবই ভালো। তবে মিনিমাম কতটুকু স্লট কাটতে হবে সেটা নির্ভর করতেছে এই বাটের হাইটের উপরে, বাট কতটুকু চওড়া তার উপরে। আবার আমরা বলে ফেলছি যে তুমি চাইলে এই বাটটাকে আরো চিকন করতে পারো না, কারণ হলো যে তাতে ফ্রিকুয়েন্টলি বাট ভেঙে যাবে, নিডল পাল্টাইতে হবে। তাই একটা নিডল কতদিন টিকবে তার উপর হিসাব নিকাশ করে তোমাকে বাটের হাইটটা ঠিক করতে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, বাট যেটাই হোক আমি চাইলে আরো মোটা করে স্লট করতে পারতাম, তাতে তো কোনো সমস্যা নেই। না, কিঞ্চিত সমস্যা আছে। এবার একটু খেয়াল করি, আর ভালো করে খেয়াল করো। প্রশ্ন এটা তোমাদেরকে পরীক্ষা দিলে উল্টাপাল্টা ব্যাখ্যা করো, আর তোমরা যে ব্যাখ্যা করো সেই ব্যাখ্যা পড়তে গেলে আমার মাথা নিজে উল্টাপাল্টা হয়ে যায়। এখন দেখো এখানে এই যে গেট ক্যাম আছে, এই যে আমি কয়েকটা কালারের নিডেলের বাট এখানে ইন্ডিকেট করতেছি, লাল, আর এটা মনে হয় ব্লু কালার বলবা তোমরা, আবার লাল আবার ব্লু কালার, কয়েকটা কালারের নিডেলের বাট, এগুলো হলো বাট বুঝাচ্ছি, বাটের হাইট, শুধুমাত্র বাটের হাইট বুঝাচ্ছি, ফুল নিডেল না। তাহলে কি হবে, এই যে দেখো নিডেল গুলো পিঁপড়ার মতো সামনে যাইতেছে আস্তে আস্তে, এই যে দেখো পেছনে ছিল সামনে যাচ্ছে, পেছনে ছিল সামনে যাচ্ছে, গুড, যাইতেছে যাইতেছে যাইতেছে। এখন এই পজিশনে যখন গেল, তখন যদি আমি গেট ক্যামটা ওপেন করে দিতাম, এই গেট ক্যাম যদি ওপেন করে দিতাম, তাহলে রেড কালারের এটা কি স্লটে ঢুকতে পারতো? সম্ভাবনা নাই, কারণ এটা মোটামুটি একটু উপর উঠে গেছে, এখন আর এখানে ঢুকতে পারবে না। ভালো কথা। পেছনেরটাও কিন্তু এখন ঢুকতে পারতেছে না। এবার একটু সামনে যাই, এখন যে দূরত্ব আছে এই দূরত্ব অনুযায়ী যখন রেড নিডল এখানে চলে আসছে তখন ব্লু নিডল এখানে, এখন যদি আমি গেট ক্যাম ওপেন করে দিই, ব্লু নিডল খুব সহজে এর ভেতরে ঢুকতে পারবে, রেড নিডল এখানে ঢুকার কোনো সম্ভাবনা নেই, রেড নিডল পার হয়ে গেছে। আমি গেট ক্যামটা ওপেন করে দিলাম, এই যে ব্লু নিডল এখন এখান দিয়ে আমি দেখতেছি সোজা এখান দিয়ে যাচ্ছে, সোজা এখান দিয়ে যাইতেছে। তাহলে একটা নিডল থেকে আরেকটা নিডলের দূরত্ব কিসের উপর নির্ভর করতেছে? যদি একটু আগে আমি যেমন বললাম যে এই স্লটটা ইচ্ছে মতো মোটা করে কাটবো, যদি অনেক মোটা করে কাটতাম তাহলে একটা নিডল এখানে প্রবেশ করতে দিচ্ছিলাম, তখন দুইটা নিডল এখানে প্রবেশ করে বসে থাকতো, লালটাও প্রবেশ করে বসে থাকতো হয়তো। তুমি যদি এতটুকু পর্যন্ত স্লট কেটে বসে থাকতা এই যে ট্র্যাক এটা, তাহলে তুমি ঢুকতে দিতে চাচ্ছিলে এখান দিয়ে ব্লু নিডল, রেড নিডল চলে যেত ব্লু নিডলের সাথে। তার মানে হলো তুমি চাইলেই এই স্লটটা ইচ্ছে মতো মোটা করে কাটতে পারবা না, এটা একটা বুঝলাম।
আবার চাইলেই এই স্লটটা ইচ্ছে মতো চিকন করতে পারবো না। বাট যতটুকু আছে ততটুকু ঢুকতে দিতে হবে। বাটের হাইট যতটুকু ততটুকু অন্তত চওড়া হইতে হবে। ঠিক আছে, এখন ব্লু নিডলটার দিকে খেয়াল করো। ব্লু নিডলটা কখন তুমি এই গেটটা বন্ধ করতে পারবে আবার, যাতে রেড নিডল না ঢুকে যায়? কখন বন্ধ করতে পারবে? যখন ব্লু নিডলটা অন্তত এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে যখন আসবে, তখন তুমি এখানে গেট ক্যামটা দিয়ে এই গেট বন্ধ করে দিতে পারবা, যাতে রেড নিডল এখানে ঢুকতে না পারে। তাহলে এই গেট বন্ধ করার জন্য তোমার কাছে লাস্ট টাইম কি আছে? লাস্ট টাইম হলো এই রেড নিডল এই পয়েন্টে আসার আগ মুহূর্তেই গেট ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে। তাতে কি হবে? ব্লু নিডল শুধু অনুমতি পাইলো, রেড নিডল অনুমতি পাইলো না। আবার খেয়াল করো, তুমি চাচ্ছ এখান দিয়ে ব্লু নিডল গুলা শুধু যাবে, রেড গুলা যাবে না, এটা চাচ্ছ। প্রথমত হলো ব্লু নিডল এখান দিয়ে রওনা দিছে। এখন ব্লু নিডল যে পজিশন আছে, এই পজিশনে তুমি গেট ক্যাম দিয়ে এই দরজা বন্ধ করতে পারবা না, কারণ নিডল এখনো এখানে ঢুকে নাই। এই নিডল যখন ঠিক এই পজিশনে আসলো, তখন গিয়ে তুমি এই দরজা বন্ধ করতে পারবা। তাহলে এই নিডল যখন এই পজিশনে গেল, ততক্ষণে রেড নিডল এটাও তো আগায় আসছে। কারণ রেড নিডল যদি এই পজিশনে চলে আসে, তখন আবার গেট বন্ধ করতে গেলে নিডল ভাঙবে অথবা ক্যাম ভাঙবে। তাহলে এই ক্যাম বা এই গেট ওপেন করা এবং বন্ধ করার সাথে একটা নিডলের সাথে আরেকটা নিডলের দূরত্বও জড়িত। এই নিডল প্রথমে সেফ পজিশনে পৌঁছে যেতে হবে, ততক্ষণে রেড নিডল এন্ট্রি পয়েন্টে আসতে পারবে না, এইটুকু সময় দরকার গেট ক্যামের। ব্লু নিডল সেফ পজিশনে চলে আসতে হবে, রেড নিডল তখন এন্ট্রি পয়েন্টে আসতে পারবে না। তার মানে দুইটা নিডলের মধ্যে একটা দূরত্ব আমাকে বজায় রাখতে হবে। আমি চাইলেই কাছাকাছি দুইটা নিডল দিতে পারবো না, তাহলে একটার জন্য গেট ওপেন করলে আরো একটা ঢুকে যাবে। তাহলে এই দূরত্বটা একটা নিডলের সাথে আর একটা নিডলের দূরত্ব কিসের উপর নির্ভর করতেছে? এই দূরত্ব নির্ভর করতেছে প্রথমত হলো এই ত্রিভুজটা অথবা এই রেইজিং ক্যামের অ্যাঙ্গেল কিরকম আছে। অ্যাঙ্গেল যদি আমি কমাই দিই, অ্যাঙ্গেল আরো কমাই দিতে পারতাম, অ্যাঙ্গেল আরো বাড়াই দিতে পারতাম। এই অ্যাঙ্গেলের উপরে নির্ভর করবে দূরত্ব কতটুকু দরকার। আমার এইটুকু দূরত্ব দরকার মিনিমাম, এইটুকু দূরত্ব দরকার। তখন রেড নিডল ভেতরে সেফ পজিশনে চলে গেছে এবং ব্লু নিডল এখন এন্ট্রি পয়েন্টে আসে নাই। তার মানে একটা নিডল থেকে আর একটা নিডলের দূরত্ব এতটুকু হওয়ার দরকার আমার মিনিমাম। এই এতটুকু দূরত্ব নির্ভর করতেছে কিসের উপরে? ভালো করে খেয়াল করো, বাটের হাইট যতটুকু ছিল, হাইট যদি আরো বাড়াই, তাতে এই দূরত্বটা চেঞ্জ হয়ে যায়। প্লাস এই ক্যামের অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলটা যদি আমি চেঞ্জ করি, তাতেও এই দূরত্বটা অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ভূমিটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য ওখানে এই কথাটা বলছিল যে এক নিডল থেকে আরেক নিডলের দূরত্ব কতটুকু হবে মিনিমাম, সেটা নির্ভর করতেছে অ্যাঙ্গেল অফ রেজিং ক্যামের উপরে এবং হাইট অফ বাট। নিডলের বাট কতটুকু চওড়া তার উপরে নির্ভর করবে, এবং রেজিং ক্যামের অ্যাঙ্গেল কতটুকু আছে তার উপর নির্ভর করবে এই মেশিনের মিনিমাম গেজ কি হবে। তুমি চাইলেই ইচ্ছে মতো গেজ বসাইতে পারবা না। এখন এই রেজিং ক্যামের অ্যাঙ্গেল আমরা ইচ্ছে মতো বাড়িতে কমাইতে পারি না, এখানেও একটা লিমিটেশন আছে। যদি তুমি বেশি খাড়া করে ফেলো, নিডল উঠতে চাইবো না, ফ্রিকশন বেশি হবে। আর যদি বেশি একেবারে ঢালু করে ফেলো, সেক্ষেত্রে এই ক্যামের কষ্ট অনেক বেশি বেড়ে যায়। যেটাই করো তুমি, তাতে এই গেজ এটা চেঞ্জ হবে। আবার বাটের হাইট, বাট কতটুকু চওড়া হবে সেটাও ইচ্ছা মতো চিকন করতে পারো না, তাতে নিডল ভাঙবে বেশি। এই দুইটা লিমিটেশনের কারণে বিবেড মেশিন গুলাতে এখনো গেজ 20-22 গেজ বেশ কষ্ট করে যায়, এর উপরে যাইতে পারে না। অর্থাৎ সার্কুলার মেশিনের গেজ যত বেশি, বিবেড মেশিনের গেজ তত বেশি করা সম্ভব নয়, এই কারণটার কারণে। তো আমরা আজকে যেটুকু জানছি এটুকু দিয়ে শেষ করব। এইটার মেকানিজমটা কি, কোন মেকানিজমে কাজ করে, সেই মেকানিজমটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আবার আগামী সপ্তাহে তোমরা এই মেশিনের উপরে প্র্যাকটিক্যালও করবা। আমরা জানলাম যে এখানে সিলেক্টর থাকে, জ্যাক থাকে, নিডেলও থাকে, কি জানি মেটালিক পিন থাকে যেগুলাকে পেগ বলে, তারপরে
কি জানে সিঙ্গেল একটা ক্যামট্র্যাক থাকে যেটা শুধুমাত্র জ্যাকের উপরে কাজ করে, আবার রেইজিং ক্যাম থাকে নাকি মনে হয় একটা যেটা শুধু নিডেলের উপরে কাজ করে, কোনো মিস ক্যাম টাক ক্যাম কিছুই নেই। আগামী সপ্তাহ প্র্যাকটিক্যালে এগুলো আমার একটু মিলাই দিবেন আপনারা, দেখি এর মধ্যে আমরা হয়তো আর একটা ক্লাস নিয়ে নেব জ্যাকার্ডের উপরে, তাহলে জ্যাকার্ড আমাদের শেষ হয়ে যাবে। আজকে যেটুকু ক্লাস হলো এইটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আর আমরা হচ্ছে মেইনলি তো কালার ফেব্রিক যেগুলো আছে এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার যেগুলো আছে এটা হচ্ছে আমরা গ্রাফ পেপারের উপর ম্যাপিং করে দেন হচ্ছে নোটেশন দিতে পারি যদি আমার ফেব্রিক অল হোয়াইট আর কোনো কারণে কালার ফেব্রিক গুলা গ্রাফ পেপার এটুকু বুঝছি, লাস্টের অংশটুকু বুঝি নাই তোমার প্রশ্নের। বলছি যে ওই জায়গায় যদি কালার না থাকে, যদি হোয়াইট থাকে, হোয়াইট কালার সাথে কোনো কালার কন্ট্রাস্ট না থাকে, অল হোয়াইট ফেব্রিক হুম, তখন কি হবে? ডিজাইনটা তখন কিভাবে করে? কোনো সমস্যা নাই যদি স্ট্রাকচারটা জটিল হয়। তোমরা যে নিট ফেব্রিক অ্যানালাইসিসে যে স্যাম্পলটাতে কাজ করতেছো ওটাতে হয়তো কালার নাই, কিন্তু স্ট্রাকচারটা বেশ কমপ্লেক্স একটা স্ট্রাকচার, ডায়মন্ড টাইপের। তো ওটা তো এখনো ফিগার আউট করতে পারিনি ভালো মতো। এখনো করতে পারেন নাই? শুধু নিট না লুপ আর স্যার, টাক লুপ আমি আছে, আর পারি নাই কিছু স্যার, নেই? হ্যাঁ, আমি পারি না অ্যাকচুয়ালি। তারপরে মানে ইয়া রাখা যায় না আর কি, মানে খেয়াল রাখা যায় না, তিনটার পরে পাঁচটা, কোনো সময় পাঁচটার পরে, কোনো সময় একটার পরে একটা টাক, আবার তিনটা চারটা পাঁচটা, অনেক ভেরিয়েশন আছে। ওটাই। শুধু টাকা নিট আছে আর কিছু নেই। টাকা নিট দিয়ে তো ওটাও তো জ্যাকার্ড লাগবে, ওটাতে হলো যে রিপিটের মধ্যে ওয়েলস এর ভিন্নতা এত বেশি যে ট্র্যাকের সংখ্যা অনেক বেশি, তো সে কারণে জ্যাকার্ড লাগবে, ওটা জ্যাকার্ড ফেব্রিক। তার মানে সিঙ্গেল কালার কিন্তু জ্যাকার্ড হইতেই পারে। তো ওইটা কি স্যার এরকম ভাবে তো করা পসিবল না, ওগুলো তো মনে হয় খুলে খুলে ডিজাইন বের করে তারপরে কিছু করতে হবে। এখনকার এই দিনে স্যার দুইটা কালারের ক্ষেত্রে আমরা যখন মানে গ্রাফ পেপারে বসাই দিন ওখান থেকে নোটেশন নিচ্ছি, ওইভাবে তো ওগুলো করা যায় না। না, ওখানে ওই যে এই শুধুমাত্র ওখানে তো সিঙ্গেল কালার, তার মানে কোর্স গুলাকে ডিকম্পোজ করার প্রয়োজন হয় নাই। আচ্ছা তো আবার হলো যে ওই ফ্যাক্টরিতে যেটা যারা টেকনিক্যাল কি জানি বলে যে এদেরকে কমনলি ফিটার বলে আর কি, ফিটার বলে বা টেকনিশিয়ান বলে। টেকনিশিয়ান শব্দটা কম ইউজ করে, ওদেরকে ফিটার বলে বেশিরভাগ ক্ষেত্রে, বা টেকনিশিয়ান বলতে পারো, টেকনিশিয়ান। তো ওদেরকে অর্ডার দিলে তো তোমরা কাজ করতে পারতো, তোমরা তো অর্ডার দিয়ে তখন শুধু অর্ডার দিয়ে দায়িত্ব শেষ, আর একটু পরে ডেকে ঝাড়ি মারবা, হাই এত সহজ ডিজাইনটা তোমারে ফাইন্ড আউট করতে বললাম কি কি লুপ আছে, তুমি 2 ঘন্টা লাগাই ফেললা, এটা কি কাজ করলা? এটা তো বুঝতে দাও না যে ওটা খুলতে গেলে তোমারও ঝামেলা আছে। তো ওরা হলো যে বসে বসে একটা একটা করে লুপ খোলে, খুলে ওদের মতো করে নোটেশন ওরা ঠিক করে, সেখান থেকে হলো যে ডিজাইনটা ওরা কি করতে হবে ওটা সেটা বুঝে নেয়, ওই একই কাজ। ওখানে শুধুমাত্র ডিফারেন্সটা কি, কালারের কারণে ডিকম্পোজ করা লাগতেছে না, কালারের কারণে ডিকম্পোজ করা লাগতেছে না, কিন্তু নোটেশনটা তোমাকে আঁকতে হবে, নাহলে এতগুলার জন্য ওই যে পেগ, পেগ যে বসাইবা হিসাব করে করে, নোটেশন না আঁকলে তো পেগ বসাইতে পারবা না। ওখানেও আচ্ছা। লাগবে। আর কোনো প্রশ্ন? নেই দেখতেছি আর কোনো প্রশ্ন, ভালো কথা। তোমাদেরকে এটার পিডিএফ ভার্সনটা পাঠিয়ে দিছি আমি। আগামী সপ্তাহে যাদের সাথে প্র্যাকটিক্যাল তারা দয়া করে ওই পিডিএফ ফাইলের মধ্যে যে পেজে সিলেক্টর, তারপরে হলো যে জ্যাক এবং নিডেলের ছবি আছে, ওই পেজটা প্রিন্ট করে হাতে করে নিয়ে আসবেন ল্যাবে, ওটা দরকার হবে। আজকের জন্য আমরা এখানে ক্লোজ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। তাহলে তো বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।